এইভাবে সেই দিনটাও কেটে গেল। তখন ডাক্তারকে জিজ্ঞেস করলাম, আমি এখন বাসায় যেতে পারবো কিনা। না, আপনি আরো 2 দিন হাসপাতালে থাকেন। আপনি বলেছিলেন এই শহরে আপনার কেউ নেই, তাই বাড়িতে গেলে পর্যাপ্ত বিশ্রাম পাবেন না। তাই আমাদের এখানে আরো 2 দিন থাকেন। তাই আরও 2 দিন থাকতে হলো হাসপাতালে। এই দুদিনেও অন্তর আমার সাথে ছিল। জানি ছেলেটার মনটা অনেক ভালো, এত ছোট হয়েও আমার সাথে থেকেছে, আমার সব কাজ করে দিয়েছে। এখন সেই ফেসবুকের মেয়েটার কথা একটু বলি। মেয়েটা এক প্রকার পাগল হয়ে গেছে। ফেসবুকে আসলে আমাকে অ্যাক্টিভ দেখতে পায় না। আমাকে খুঁজেছে সারা শহর, কিন্তু তবুও আমাকে খুঁজে পায় না। সে অনেকটা ভেঙে পড়েছে। আমার গল্পের পাঠকরাও পাগল হয়ে গেছে গল্প দিচ্ছি না বলে। এভাবেই আরও 2 দিন কেটে গেল। এখন মোটামুটি হাঁটতে পারি, মোটামুটি না, অনেকটাই। তবে এখন আমার বেশি হাঁটাচলা করাটা ঠিক হবে না। আজ বাসায় চলে যাব। তাই আমি আর অন্তর একটা গাড়িতে করে চলে আসলাম। অন্তরকে ভেতরে নিলাম না, তাকে চলে যেতে বললাম। সে যেতে চায়নি, আমি জোর করে পাঠিয়ে দিলাম। তারপর আস্তে আস্তে নিজের রুমের কাছে গেলাম, কিন্তু চাবি তো আঙ্কেলের কাছে। এখন আবার ওনার রুমে যেতে হবে। পেটে ব্যথা করছে, যেখানে অপারেশন করা হয়েছে সেখানে, তাই হাঁটতে পারছি না। বসে পড়লাম সেখানেই। প্রায় 30 মিনিট বসেছিলাম সেখানে। তারপর আবার আস্তে আস্তে বাড়িওয়ালার রুমের সামনে গেলাম, গিয়ে চাবি নিয়ে চলে আসলাম। আজকে স্নেহাকে দেখতে পাই নাই। ভালোই হয়েছে তার সামনে না পড়ে, কারণ সে তো আমার মুখ দেখতে চায় না। তারপর নিজের রুমে আসলাম আর বিছানায় এলিয়ে দিলাম এক ঘুম। দুপুরের দিকে ঘুম ভাঙল। আজ নিজে রান্না করে খেতে হবে। হাতে একটা টাকাও নেই, সব টাকা শেষ হয়ে গেছে। ঘরে তেমন কিছু নেই যে রান্না করব, তাই খিচুড়ি রান্না করতে বসলাম। তবুও তো খেতে পারবো। আজ আমার এই অবস্থা নিয়ে নিজেকে রান্না করে খেতে হচ্ছে। হায় রে নিয়তির খেলা। যাই হোক, রান্না করতে গেলাম। খুব কষ্ট হচ্ছে রান্না করতে, তবুও তো করতে হবে, কারণ খাবার ছাড়া তো আর বাঁচা সম্ভব না। ডাক্তার বলছিল ফল খেতে বেশি করে, কিন্তু আমার কাছে তো 1 টাকাও নেই যে ফল আনবো। যাই হোক, রান্না শেষ করে খেতে বসলাম। ভালো হয়নি রান্না, তবুও খেতে হচ্ছে। খাবার খেয়ে ওষুধ খেলাম। আজকে মোবাইলটা হাতে নিলাম, দেখলাম মোবাইল বন্ধ আছে, তাই চার্জে বসালাম। তারপর আবার শুয়ে পড়লাম। রাতে ঘুম থেকে উঠে ওয়াশরুমে গেলাম। ফ্রেশ হয়ে আবার একটু খেয়ে ওষুধ খেলাম। শরীরে এখন জ্বর আসছে। তারপর মোবাইলটা হাতে নিলাম। ভাবলাম একটু অনলাইনে যাব, কিন্তু এমবি তো নেই। তাই গান ছেড়ে কানে হেডফোন দিয়ে শুয়ে পড়লাম। কখন যে ঘুমিয়ে গেছি জানি না। হঠাৎ ঘুমটা ভেঙে গেল। ভাবলাম হয়তো সকাল হয়ে গেছে, কিন্তু ফোনটা হাতে নিয়ে দেখলাম রাত 2টা বাজে। মোবাইলে তখন গান বাজছে। একটু উঠে পানি খেতে যাব, কিন্তু হঠাৎ উঠতে পারছি না। মাথা খুব ব্যথা করছে। তখন বুঝতে পারলাম শরীরে অনেক জ্বর। এত জ্বর হয়তো আমার জীবনে আর আসে নাই। খুব খারাপ লাগছে, মনে হচ্ছে এখনই হয়তো মারা যাব। এটাই হয়তো আমার শেষ নিঃশ্বাস হবে। মাথা এতটা খারাপ লাগছে, কিন্তু পারছি না মাথায় একটু পানি দিতে। এতটা কষ্ট হচ্ছে যেটা বলে বোঝাতে পারবো না। তারপর কোনো রকমে ওয়াশরুমে গেলাম আর মাথায় পানি দিলাম। তারপর আবার এসে বিছানায় বসে পড়লাম। সারা রাত ছটফট করতে করতে কেটে গেল। প্রতিটা মুহূর্ত মনে হয়েছে আমি হয়তো আর বাঁচব না। তারপর সকাল 10টার দিকে জ্বর একটু কমেছে। খুব খিদেও পেয়েছিল, কিন্তু খাবার পাবো কোথায়? তাই আবার রান্না করলাম। তারপর খেয়ে দিয়ে ওষুধ খেলাম আর একটু বারান্দায় হাঁটতে বেরোলাম। এভাবে সারা দিন কেটে গেল। বিকেলে শুয়ে আছি, হঠাৎ দরজায় কে যেন নক দিচ্ছে। দরজা খুলে দেখি অন্তর দাঁড়িয়ে আছে, আর তার হাতে কিছু ফল। কিরে, তুই এখানে কি করছিস? ভাইয়া, আমি জানি এই অবস্থায় এখন তোমার কি খাওয়া উচিত, তাই এগুলো তোমার জন্য নিয়ে এসেছি। কি, খুব পেকে গেছিস? কিন্তু তুই এতগুলো টাকা পেলি কোথায়? ভাইয়া, বললে তুমি রাগ করবে না তো? আসলে যখন আমি কাজ করতাম তখন আমি একটা মাটির ব্যাংক কিনেছিলাম, আর সেটাতে টাকা রাখতাম। আজ সেটা ভেঙে ফেলেছি, আর আজকে কাজও করেছি। জানি তোমার কাছে কোনো টাকা নেই। তখন আমি বললাম, কি, তুই এটা কেন করলি? ভাইয়া, এসব মাটির ব্যাংকে মানুষ কেন টাকা রাখে? যখন কোনো বিপদ আসে তখন যাতে কাজে লাগে সেজন্য। আমি সেটাই করেছি।
তখন আমি আর কিছু বলতে পারি না, টান দিয়ে আমার বুকে জড়িয়ে ধরি। তারপর তাকে নিয়ে ভেতরে আসলাম আর দুজনে মিলে খেলাম এবং তাকে পাঠিয়ে দিলাম। তখন আমি বসে বসে ভাবতে থাকি অন্তরের কথাগুলো। ছেলেটা কত ছোট, কিন্তু তার ভাবনাগুলো কত বড়। যাই হোক, আবার গল্প লিখতে লাগলাম। এভাবে দিনটাও কেটে গেল। আজকে একটু বাইরে বের হলাম, কারণ ঘরে বসে থাকতে থাকতে বোর হয়ে গেছি। তাই একটু হাঁটতে বেরোলাম। রাস্তায় আঙ্কেলের সাথে দেখা হলো। তিনি আমাকে এভাবে হাঁটতে দেখে জিজ্ঞেস করলেন, আরে অনিম, তুমি এভাবে হাঁটছো কেন? কোনো সমস্যা? না তেমন কিছু না, একটু পেটে ব্যথা পেয়েছি। আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। তারপর আমি সেখান থেকে আরও সামনে একটা দোকানে গেলাম আর একটা চা খেয়ে আবার চলে আসলাম। রুমে ঢুকে বসে আছি। এভাবে প্রায় 15 দিন চলে গেল। আজকে রেডি হচ্ছি অফিসে যাওয়ার জন্য। জানি না ম্যাম কি বলবে। তার কাছ থেকে 7 দিনের ছুটি নিয়ে আসছি, আর 15 দিন হয়ে গেল। জানি না ম্যাম কি বলে। তারপর রেডি হয়ে অফিসে যাওয়ার জন্য বেরিয়ে পড়লাম। একটা রিক্সা নিয়ে চলে গেলাম। এখন পুরোপুরি হাঁটতে পারি। তারপর অফিসে এসে সরাসরি ম্যামের কেবিনের সামনে গেলাম। ম্যাম, আসতে পারি? তখন ম্যাম আমার দিকে তাকালো আর আমাকে দেখে বলল, আরে মিস্টার অনিম যে, আসেন ভেতরে আসেন। তখন ভেতরে গেলাম আর আমাকে বসতে বলল। তখন একটা চেয়ারে বসলাম। তখন ম্যাম বলতে লাগলো, আরে আপনি কষ্ট করে আসতে গেলেন কেন? আমি না হয় মাস শেষে বেতন বাসায় পৌঁছে দিতাম। সরি ম্যাম, একটা কাজে আটকে গিয়েছিলাম, তাই লেট হয়ে গেছে। বাহ মিস্টার অনিম, বাহ! আপনি একটা সরি বললেন আর তাতেই সব কিছু শেষ। জানেন এই কদিনে আমার কত ক্ষতি হয়ে গেছে, আর সেটাই বা আপনার জেনে লাভ কি? আপনার তো মাস শেষে বেতন পেলেই হলো, অন্য কিছু দেখার সময় আছে আপনার? আপনি সেই সবুজ ফাইলটা কোথায় রেখেছিলেন? জমা দিয়ে যাননি কেন? ও সরি ম্যাম, সেটা কমপ্লিট করে বাড়িতে রেখে আসছিলাম, মনে ছিল না জমা দিতে। ওই, তুই জানিস এই ফাইলটার জন্য আমার কত টাকা লোকসান হয়েছে? কটা মিটিং ভেঙে গিয়েছিল আর তোর ফোন বন্ধ ছিল কেন, হ্যাঁ? সরি ম্যাম, আসলে গ্রামে কারেন্টের ব্যবস্থা নেই তো, তাই বন্ধ হয়ে গেছিল। হুম, এখন এই লোকসানের ক্ষতিপূরণ তোকে দিতে হবে। বুঝবি এখন থেকে আমি কি জিনিস। খাবার সময়টাও এখন থেকে পাবি না। তখন ম্যাম পিয়নকে ডাক দিল আর বলল অমুক কেবিন থেকে কিছু ফাইল নিয়ে আসতে। তখন সে ম্যামের কথা মতো 8-9টা ফাইল নিয়ে আসলো। তখন ম্যাম আমাকে এগুলো দিয়ে বলল এগুলো যাতে আগামীকাল কমপ্লিট করে জমা দিই। যদি উল্টো পাল্টা কিছু হয় তাহলে আমার খবর করে ছাড়বে। তারপর আমি সেই ফাইলগুলো নিয়ে এসে নিজের টেবিলে বসলাম। আমি আমার মতো বসে কাজ করছি। তখন হঠাৎ মনে পড়ল, আচ্ছা, এখন একটু অনলাইনে গেলে কেমন হয়? তাই ওয়াইফাই কানেক্ট করে ফেসবুকে আসলাম। দেখলাম মেয়েটার হাজারো মেসেজ মেসেঞ্জারে। আমি সেগুলো দেখতে লাগলাম। মেসেজগুলো এরকম ছিল, ভালোবাসবে না আমাকে? আমি সত্যিই তোমাকে অনেক ভালোবাসি। তোমাকে না পেলে আমি নিজের কিছু একটা করে ফেলবো। তোমার একটা পিক দাও, তোমাকে খুঁজবো, হারাতে দিব না তোমায়। এরকম হাজারো মেসেজ দেওয়া আছে। তারপর আমি মেসেজ দিলাম। 5 মিনিট হয়ে গেল কিন্তু কোনো রিপ্লাই আসছে না। তখন আমি আবার কাজ করতে লাগলাম। এখন একটু স্নেহার ব্যাপারে বলি। আঙ্কেল বাসায় গিয়ে স্নেহাকে ডাকছে। তখন স্নেহা বলল, কি হয়েছে বাবা? বাবা, আমি কি করেছি যে তুমি আমাকে এভাবে মারলে? তুই কি করিসনি সেটা বল। আমরা গ্রামে যাওয়ার পর যত আকাম কোকাম করেছিস বা যে বন্ধুদের সাথে আড্ডা দিয়েছিস, এতে আমার সম্মানটা কোথায় গিয়ে দাঁড়িয়েছে বুঝতে পারছিস? বাবা, এগুলো তোমাকে কে বলেছে? শুনেছি একজনের কাছ থেকে। আর আজ থেকে তোর বাইরে যাওয়া বন্ধ। এখন থেকে সারাদিন বাসায় থাকবি। তোকে লাইট দিতে দিতে আজ তোর এই অবস্থা। তখন আঙ্কেল চলে যায়। তখন স্নেহা ভাবতে থাকে, কে এসব বাবাকে বলতে পারে? এমন শত্রু আমার কে? বুঝতে পারছি কে বলেছে। ওই শালা অনিম বলেছে। তোকে তো আমি। রাগে গিজ গিজ করতে করতে নিজের রুমে চলে যায়। আর এদিকে আমি কাজ করছি। হঠাৎ মোবাইলে টং করে শব্দ হলো। তাকিয়ে দেখি মেয়েটা মেসেজ দিল। তুমি ঠিক আছো? জানো আমি তোমায় কত খুঁজেছি। আমি ঠিক আছি। তা কি করেন?
এখন আমার একটা কাজ, আর সেটা হচ্ছে তোমাকে নিয়ে ভাবা। যেদিন যেদিন থেকে তুমি আর অনলাইনে আসো না, তোমার সাথে কথা হয় না, আবার তোমার অসুস্থতার কথা শুনে আমি একদম পাগল হয়ে গেছি। তোমাকে মিস করতে করতে আরও বেশি ভালোবেসে ফেলেছি। তোমার সাথে দেখা করতে চাই। দেখা করবে আমার সাথে? দেখুন, আপনি ভুল করছেন আমার জীবনের সাথে জড়িয়ে। আমার জীবনটা একটু অন্যরকম। আপনি অনেক ভালো ঘরের মেয়ে এবং ভালো একটা লাইফ পার্টনার পাবেন। আমার সাথে থাকতে পারবেন না আপনি। আদি, তোমাকে ভালোবাসি। তোমার জীবন যেমনই হোক, আমি সব কিছু গুছিয়ে নিব। প্লিজ চলো, আমরা দেখা করি। কিন্তু দেখা করার পর আমি শিওর আপনি আমাকে পছন্দ করবেন না। আমি তোমার চেহারা দেখে ভালোবাসি নাই, তোমার সুন্দর একটা মন আছে, সেটা দেখে ভালোবেসেছি। আচ্ছা, আমি এখন কাজ করছি, পরে কথা হবে। তারপর অনলাইন থেকে চলে আসলাম। জানি মেয়েটা আবেগের বশে পড়ে এসব বলছে। আবেগ চলে গেলে আর এসব বলবে না। এভাবে অফিসের টাইম শেষ হয়ে আসলো আর এই ফাইলগুলো নিয়ে রিক্সা করে বাসায় চলে আসলাম। এতগুলো ফাইল এক রাতে কিভাবে শেষ করব? তাই বাসায় এসে ফ্রেশ হয়ে ফাইল নিয়ে বসে পড়লাম। আর অন্যদিকে ফেসবুকের মেয়েটা আমার জন্য অপেক্ষা করছে কখন আমি অনলাইনে আসব আর তার সাথে কথা বলবো। কিন্তু এভাবে রাত 12টা বেজে গেল, কিন্তু আমি অনলাইনে গেলাম না। আর যাবই বা কি করে, এত কাজের চাপে। আবার অনলাইনে নিজের রান্না করার কথা ভুলে গেছি। খুব খিদে পেয়েছে, তাই উঠে এক কাপ চা বানালাম আর একটা বিস্কুট খেয়ে আবার কাজে মনোযোগ দিলাম। এভাবে রাত 3টা পর্যন্ত কাজ করলাম আর ফাইল কমপ্লিট করলাম। তারপর ঘুমিয়ে পড়লাম। সকালে ঘুম থেকে উঠে দেখি অফিসের সময় হয়ে গেছে, কিন্তু রান্না তো করা হয়নি। তাই একটা বিস্কুট খেলাম আর রেডি হয়ে বেরিয়ে পড়লাম অফিসের জন্য। এমনিতেই 3 মিনিট লেট হয়ে গেছে। এখন যেতে যেতে কত মিনিট লাগে জানি না। ঘরের দরজায় তালা লাগাচ্ছি, তখন পেছন থেকে একজন বলে উঠল, আরে মিস্টার অনিম, কোথায় যাচ্ছেন? অফিসে নাকি? তখন পেছনে ফিরে দেখি স্নেহা দাঁড়িয়ে আছে। আমি বললাম, অফিসে যাচ্ছি। এটা বলে চলে আসতে যাব, তখন সে পেছন থেকে টান দিল আর বলল, আরে এত তাড়া কিসের? আসেন একটু গল্প করি। সরি, আমার অফিসের এমনিতেই লেট হয়ে গেছে, আমাকে যেতে হবে। বাহ, খুব ভালো অভিনয় করতে পারেন। দেখি বাবাকে কি বলেছেন আপনি? কি বলেছি? আমি বন্ধু বান্ধব নিয়ে বাসে পার্টি করি, নেশা করি, বন্ধুদের সাথে রাত কাটাই, তাই না? এসব আপনি করেন তাতে আমার কি? আর এসব আমি আঙ্কেলকে কেন বলতে যাব? আমাকে খেয়ে দিয়ে কাজ নেই? সরেন, আমার লেট হয়ে যাচ্ছে। এসব ফালতু কথা শোনার সময় নেই। আমি ফালতু কথা বলি, তাই না? আর অফিসে যাবি, তাই না? নে এবার যা অফিসে। তখন স্নেহা এমন একটা কাজ করলো যেটা আমি কখনো ভাবতে পারি নাই। গলগল করে রক্ত ঝরতে লাগলো। সে ঠাস করে আমার পেটে একটা লাথি মারে, ঠিক অপারেশনের জায়গায় গিয়ে লাগে। আমি সাথে সাথে মাটিতে পড়ে যাই আর স্নেহা আমাকে গালি দিতে দিতে চলে যায়। সাদা শার্ট রক্তে লাল হয়ে গেল। আমি রক্ত দেখে অনেক ভয় পেয়ে গেলাম। খুব ব্যথা করছে, এত রক্ত ঝরছে যে ফ্লোর পর্যন্ত লাল হয়ে গেল। তখন আমি মাটিতে শুয়েই অফিসের ফাইলগুলো এক সাইডে রেখে শার্টের বোতাম খুললাম আর দেখলাম সেলাই অনেকটা ফেটে গেছে লাথি লেগে। কোনোভাবেই রক্ত বন্ধ হচ্ছে না। তখন মনে পড়ল ডাক্তার আমাকে একটা ক্রিম দিয়েছিল, যাতে করে যদি অসাবধানতার কারণে রক্ত ঝরে তাহলে সেটা লাগানোর জন্য। কিন্তু আমি তো ব্যথায় উঠতেই পারছি না। তবুও কষ্ট করে উঠলাম আর রুমে গেলাম। তখন হঠাৎ ফোনটা বেজে উঠল। তাকিয়ে দেখি রিয়া ম্যাম কল দিয়েছে। আমি ফোনটা রিসিভ করলাম। তখন ম্যাম বলতে লাগলো, মিস্টার অনিম, কোথায় আপনি? ক্লায়েন্টরা এসে বসে আছে, ফাইলগুলো নিয়ে তাড়াতাড়ি অফিসে আসুন। জি ম্যাম, আসছি। তারপর কলটা কেটে দিলাম আর শার্টটা খুললাম। সেলাই অনেকটা ফেটে গেছে। তখন সেই ক্রিমটা লাগালাম আর কিছু সময় পর রক্ত ঝরা বন্ধ হলো। তখন ব্যান্ডেজ করে নতুন আর একটা শার্ট পরলাম আর রাতের কিছু ব্যথার ট্যাবলেট এখন খেয়ে নিলাম। নয়তো ব্যথায় অফিসে যেতে পারবো না, কিন্তু ভালো মতো হাঁটতেও পারছি না, যাব কিভাবে? তারপর আস্তে আস্তে হেঁটে একটা রিক্সায় উঠলাম। রিক্সাওয়ালা মামাকে বললাম আস্তে আস্তে নিয়ে যেতে। তখন তিনি আস্তে আস্তে নিয়ে গেলেন। আর অন্যদিকে রিয়া ম্যাম নিজের কেবিনে ক্লায়েন্টদের সাথে গল্প করছে। তখন তারা বলতে লাগলো, মিস রিয়া চৌধুরী,
কোথায় আপনার পিএ? আমাদের অনেক জায়গায় আজকে মিটিং আছে, সো তাড়াতাড়ি করুন। আরে আপনারা একটু বসুন, ও হয়তো জ্যামে পড়ে আছে তাই লেট হচ্ছে, আর একটু বসুন। তারপর ম্যাম আমাকে আবার কল দিল। আমি ফোন রিসিভ করে বললাম, ম্যাম চলে আসছি, 2 মিনিট লাগবে আর কি। আচ্ছা তাড়াতাড়ি আসেন। তারপর রিক্সাওয়ালা মামাকে বললাম একটু তাড়াতাড়ি যেতে। তারপর কোনো রকমে পৌঁছে গেলাম, গিয়ে অনুমতি নিয়ে ভেতরে আসলাম। তখন ম্যাম আমাকে বলল, মিস্টার অনিম, একটু বাইরে আসেন, কিছু কথা আছে। তারপর ম্যামের সাথে বাইরে আসলাম। তখন ম্যাম বলতে লাগলো, আচ্ছা আপনার কি কোনো কমন সেন্স নেই? হ্যাঁ, এখন কটা বাজে খেয়াল আছে? আর থাকবেই বা কেন? কোম্পানিটা তো আর আপনার বাবার না, যখন ইচ্ছে তখন আসবেন, আবার ইচ্ছে মতো চলে যাবেন। সরি ম্যাম। আপনি তো শুধু শিখেছেন এই সরিটা, তা ফাইলগুলো ঠিক করেছেন? জি ম্যাম। তখন ফাইলগুলো তাকে দেখালাম। তখন মিটিং শুরু হলো। 1 ঘন্টা মিটিং হলো। খুব ব্যথা করছে সেলাই দেওয়া জায়গায়। লাঞ্চের সময় হয়ে গেছে, তাই লাঞ্চ করতে একটা হোটেলে গেলাম। খাবার খাচ্ছি, হঠাৎ বামে তাকিয়ে দেখি রিয়া ম্যাম খাবার খাচ্ছে। আমি সেদিকে খেয়াল না করে খেতে লাগলাম। খাবার খেয়ে ওষুধগুলো খেতে লাগলাম। তখন রিয়া ম্যাম তাকিয়ে দেখে আমি ওষুধ খাচ্ছি। তখন তিনি বললেন, ওনার আবার কি হয়েছে, ওষুধ খাচ্ছে কেন, কি জানি, এসব জেনে আমার লাভ কি? তারপর ম্যাম সেখান থেকে চলে যায়। আর আমি ওষুধ খেয়ে অফিসে এসে কাজ করে বাসায় চলে আসলাম। বাসায় এসে ফ্রেশ হয়ে না খেয়ে ঘুমিয়ে পড়লাম। সকালে ঘুম থেকে একটু তাড়াতাড়ি উঠে পড়লাম। হাতে ব্রাশ নিয়ে একটু বাইরে হাঁটাহাঁটি করলাম। তারপর আমি রান্না করতে চলে গেলাম। রান্না করে খেয়ে অফিসে চলে আসলাম। একটা কথা, আমার অপারেশনের জায়গায় কিন্তু এখনও অনেক ব্যথা করে, মাঝে মাঝে রক্ত ঝরে। তখন সেই ক্রিমটা লাগিয়ে দিই। আজকে রিক্সা পাচ্ছি না, তাই হেঁটে হেঁটে যাচ্ছি। তখন মোবাইলে টং করে একটা শব্দ হলো। মোবাইলটা হাতে নিয়ে দেখি সেই মেয়েটা মেসেজ দিয়েছে, কেমন আছি। তখন তার কথা মনে পড়ল। তার তো একটাই কথা, তার সাথে দেখা করতাম বা তাকে ভালোবাসতাম। এভাবে অফিসে পৌঁছে গেলাম। গিয়ে বসে বসে কাজ করছি আর ভাবছি মেয়েটার কথা। মেয়েটা যদি আমার সম্পর্কে সবকিছু জানে, তাহলে হয়তো আমাকে ভালোবাসা তো দূরের কথা, কথাই বলতে চাইবে না আমার সাথে। হঠাৎ দেখি ম্যাম আমার কেবিনে এসে দাঁড়িয়ে আছে। তখন তাকে দেখে আমি দাঁড়িয়ে পড়লাম আর বললাম, ম্যাম আপনি কষ্ট করে আসতে গেলেন কেন? আমাকে বললেই আমি চলে আসতাম। আরে এইখানে না আসলে বুঝতাম কি করে যে আমার কোম্পানির স্টাফরা কেমন কাজ করে? তা এত মনোযোগ দিয়ে কি ভাবছেন? তেমন কিছু না ম্যাম, আর আমার ফাইল দেখা শেষ হয়ে গেছিল, তাই বসে আছি। ও, আপনার কাজ শেষ হয়ে গেছে? আমার সাথে আসেন, আপনাকে কাজ দিই। তখন ম্যামের সাথে তার কেবিনে গেলাম। তখন ম্যাম মনে মনে ভাবলো, ছেলেটাকে একটা মেসেজ দিই, দেখি কি করে। তখন ম্যাম ল্যাপটপে বসে কাজ করতে লাগলো আর আমাকে বসতে বলল। আমি চেয়ারে বসে পড়লাম। হঠাৎ টং করে আবার মেসেজ আসলো। তখন ফোনটা হাতে নিলাম। দেখি মেয়েটা আবার মেসেজ দিল, বলল আজকে গল্প কেন পোস্ট করো নাই। এখন আমি রিপ্লাই দেব নাকি রেখে দেব, একটু ছটফট করছি। এটা ম্যাম দেখেছে। তখন ম্যাম বলল, মিস্টার অনিম, যান তাড়াতাড়ি কথা বলে আসেন। থাক ম্যাম, তেমন কেউ না। ওকে, তাহলে এই নেন, এই ফাইলটা এখানে বসে কমপ্লিট করেন। তখন আমি ফাইলটা দেখতে লাগলাম আর ম্যাম বসে আছে রিপ্লাইয়ের জন্য, কিন্তু রিপ্লাই আসছে না। তখন আবার মেসেজ দিতে যাবে, তখন দেখি সে অ্যাক্টিভ নেই। তখন ম্যামের একটু রাগ হয়, তবে সেটা প্রকাশ না করে বসে রইলেন আর আমি ফাইলটা দেখতে লাগলাম। তখন ম্যাম বললেন, আপনি একটু আপনার ল্যাপটপটা নিয়ে আসেন তো। তখন আমি উঠে আমার কেবিনে গেলাম। গিয়ে ল্যাপটপটা নিয়ে ম্যামের কেবিনের দিকে যেতে লাগলাম। দরজাটা খোলা, তাই আমি সরাসরি ঢুকে পড়লাম। আর ম্যামও একটু বাইরে যাওয়ার জন্য বেরোবে। তখনই যা হলো, ঠাস করে ম্যামের সাথে ধাক্কা লাগলো। দুজনেই পড়ে গেলাম মাটিতে আর চাপ লাগলো পেটে। ব্যথা পেলাম, অপারেশনের জায়গায় মনে হচ্ছে আবার ব্লাড ঝরছে। খুব ব্যথা পেলাম। তাকে দেখি ম্যাম খুব রেগে গেলেন, কিন্তু আমি এটুকু শক্তি পাচ্ছি না ম্যামকে উঠাবো। তখন ম্যাম উঠলেন আর আমার গালে ঠাস করে একটা মারলেন। সুন্দরী মেয়ে দেখলেই তার গায়ে পড়তে ইচ্ছে করে, তাই না? তার উপর আবার যদি হয় বড় লোকের মেয়ে,
তাহলে তো আর কথাই নেই। এসব শুনে আমার চোখ দিয়ে জল পড়তে লাগলো। এমনিতেই পেটে ব্যথা, তার উপর এত বড় অপবাদ, তার উপর আবার রক্ত ঝরছে। তখন আমি অনেক কষ্ট করে উঠে দাঁড়ালাম আর বললাম, ম্যাম, আপনি ভুল বুঝছেন, আমি ইচ্ছে করে ধাক্কা দিইনি। তখন দেখি শার্ট ভিজে যাচ্ছে রক্তে। এটা ম্যাম খেয়াল করেছে। তখন আমি ওয়াশরুমে গেলাম আর শার্ট খুলে দেখলাম সেলাইটা ফেটে গেছে আর সেখান থেকে অনেক অনেক রক্ত ঝরছে। তখন আমি আর কাউকে কিছু না বলে বাড়িতে চলে আসলাম। খুব কষ্ট হচ্ছে, কিন্তু আমার পাশে দাঁড়ানোর মতো তো কেউ নেই। আমি তো এতিম, আমার তো কেউ নেই। যারা ছিল আজ তারা থেকেও নেই। সবাই হয়তো সুখে আছে, শুধু আমি বাদে। আমার জীবনটাই হয়তো এরকম। একাকিত্ব থাকাটা যে কতটা কঠিন সেটা আমার থেকে ভালো হয়তো কেউ বুঝতে পারবে না। জানি না জীবনে এমন কি পাপ করেছি যার জন্য আজ ওপরওয়ালা এরকম শাস্তি দিচ্ছে। ক্রিমটা লাগালাম, কিন্তু কিছুতেই রক্ত ছোটা বন্ধ হচ্ছে না। শরীরটাও অনেক দুর্বল হয়ে গেছে, কারণ শরীর থেকে অনেক রক্ত ঝরে গেছে। জানি এই শহরে যদি আমি মারাও যাই কেউ আসবে না, হয়তো অন্তর আসতে পারে। আজ খুব কান্না করতে ইচ্ছে করছে, মনে হচ্ছে কান্না করলে হয়তো সকল ব্যথা দূর হয়ে যাবে। আমি বুঝে গেছি এই শহরে একটা এতিম ছেলের কত কিছু ফেস করে চলতে হয়। ওরা না পায় কারো ভালোবাসা, না হতে পারে কারোর মনের মানুষ। সে শুধু অবহেলা আর অবহেলা পেয়ে যায় সকলের কাছ থেকে। হয়তো আর বাঁচবো না, হেরে যাব এই জীবন যুদ্ধে। আর ম্যামের তো কোনো দোষ নেই, উনি তো ঠিক বলেছেন। উনি সুন্দরী বড়লোক বাবার মেয়ে, কেন তার সাথে ধাক্কা লাগাতে গেলাম? তারপর আবার ব্যান্ডেজ করলাম আর সেখানেই শুয়ে পড়লাম। খুব খুব ব্যথা করছে, কিন্তু এই ব্যথা বোঝার মতো মানুষ হয়তো এখনো জন্মায়নি। আর অন্যদিকে ম্যাম রাগে গিজ গিজ করতে করতে গিয়ে নিজের চেয়ারে বসলেন আর ইচ্ছে মতো গালি দিতে লাগলেন। হঠাৎ ম্যামের মনে হলো আমার শার্টে লাগা রক্তের কথা। কোথা থেকে আসলো এই রক্ত? কি হয়েছিল ওনার? তখন তিনি পিয়নকে ডেকে বললেন যে আমাকে যাতে বলে তার রুমে আসতে। তখন পিয়ন বলে, অনিম স্যারকে দেখলাম বাইরে চলে যেতে, শার্টে রক্ত লেগে আছে, পেট ধরে চলে গেছে বাইরে। তখন ম্যাম বলতে লাগলো, চলে গেছে মানে? আমাকে না বলে চলে গেল? আচ্ছা, তাকে একটা কল দিয়ে দেখি। তখন ম্যাম আমাকে কল দিতে থাকে, আর আমি ব্যথায় কখন যে ঘুমিয়ে গেছি বলতে পারবো না। ম্যাম তো একের পর এক কল দিতে লাগলো, এভাবে 4টা কল দিল। হঠাৎ ঘুম ভাঙলো। ঘুম থেকে উঠে দেখি রাত হয়ে গেছে। রাতের খাবার তো ঘরে নেই, আর আমার দ্বারা রান্না করা সম্ভব না। তাই একটা বিস্কুট খেয়ে আবার শুয়ে পড়লাম, কিন্তু এখন আর ঘুম আসছে না। তাই ভাবলাম ফেসবুকের সেই মেয়েটার সাথে একটু কথা বলে আসি। তাই ফেসবুকে গেলাম, গিয়ে দেখি মেয়েটা অ্যাক্টিভ আছে আর একটা মেসেজ দিয়ে রেখেছে। মেসেজটা ছিল এরকম। আজ না আমি অনেক বড় একটা ভুল করে ফেলেছি। আমি রিপ্লাই দিলাম, কি ভুল? কিন্তু কোনো রিপ্লাই আসছে না। একটু পর দেখি মেয়েটা অ্যাক্টিভ নেই। তাই আমিও চলে আসলাম আর ঘুমানোর চেষ্টা করতে লাগলাম। আর অন্যদিকে স্নেহা খাটে শুয়ে শুয়ে ভাবতে লাগলো সেদিনের পার্টির কথা। ছেলেটা কতটা খারাপ হলে এমন করতে পারে। আমি ছেলেটাকে একবারও ওই রকম ভাবি নাই, আর সে ঠিক তখনই তার ফোনে একটা কল আসে। তখন সে ফোনটা হাতে নিয়ে দেখে তার বান্ধবীর নম্বর। তখন সে রিসিভ করলো, আর তখন তার বান্ধবী যেটা বলল সেটা শুনে তার মাথায় তো আরো রাগ উঠে গেল। শালাকে দেখ, এখন আমি কি করি। স্নেহার বান্ধবী কল দিয়েই বলল, দোস্ত, তোর কাছে একটা সত্যি কথা বলবো, প্লিজ আমাকে ক্ষমা করে দিস। আরে কি সত্যি বলবি, আর ক্ষমাই বা চাচ্ছিস কেন? দোস্ত, সেদিন রাতে যে আমি বলেছিলাম তোদের বাসার ভাড়াটিয়া তোর সাথে অসভ্যতা আমি করতে চেয়েছে, আসলে সবটা মিথ্যা। আসলে এগুলো করেছিল ফাহিম, আর সেটা ওই অনিম ভাই দেখেছিল। তাকে বাঁচানোর জন্য সে ফাহিমকে তুলে চড় মারে। তখন তুই উঠে যাস। তখন ফাহিম আমার হাত জোর করছিল যাতে ওকে বাঁচিয়ে নিই আর জীবনে এরকম করবে না। তখন আমরা সবাই মিথ্যা বলে অনিম ভাইকে ফাঁসিয়ে দিয়েছিলাম, কিন্তু আমি ভেবেছিলাম ঘটনাটা এখানেই শেষ হয়ে যাবে।
কিন্তু পরে যে ফাহিম এত বড় একটা কাজ করবে বুঝতে পারি নাই। সে আমাকে বলেছিল রাতে নাকি একটা পার্টি আছে, তোর নাকি সবাই থাকবি। তাই আমি গেলাম, গিয়ে দেখি তাদের বাসায় তার কিছু অন্য ফ্রেন্ড যাদেরকে আমি আগে কখনো দেখি নাই। তখন আমি বললাম, কিরে স্নেহারাই কোথায়, আর এই ছেলেগুলোকে? আরে আসবে আসবে, সবাই আসবে, চলো ভেতরে। তখন আমি একটু ভয় পেয়ে গেলাম। তখন বললাম, না, আমি এখানেই ঠিক আছি, ভেতরে যেতে হবে না। এখানে কি তোকে আদর করা যাবে? মানে? আদর মানে? হুম, চলে তো আয়, আজকে অনেক আনন্দ দিব এবং খুশি করে দিব। কি বলছিস কি ফাইন? তোর কি মাথা ঠিক আছে, নাকি তুই ড্রিঙ্ক করেছিস? না, আমি একদম ঠিক আছি। আর ওই দিন স্নেহাকে এক রাতের জন্য আপন করতে চেয়েছিলাম, কিন্তু ওই ভাড়াটিয়ার জন্য পারলাম না। এখন তুই প্লিজ না করিস না, চল ভেতরে চল। তখন আমি আর কিছু না বলে সেখান থেকে দৌড়ে পালিয়ে আসি, আর তোকে কল দিলাম। আমার ভুল হয়ে গেছে রে, সেদিন ওকে বাঁচিয়ে প্লিজ মাফ করে দে। আর তোর ইজ্জত বেঁচে আছে শুধু ওই অনিম ভাইয়ের জন্য। এসব শুনে স্নেহা একদম বরফ হয়ে গেছে। কি বলবে সে আর ছেলেটাকে? সে কত অপমান করেছে, কত মেরেছে, এসব ভেবে সে কান্না করতে থাকে। তখন স্নেহা বলে, তোকে তো আমি কোনোদিন মাপ করব না। তুই একটা মেয়ে হয়ে আরেকটা মেয়ের ইজ্জত নষ্ট করতে সাহায্য করেছিস। তোকে আমি কোনোদিন ক্ষমা করব না, কোনোদিন না। তখন সে কলটা কেটে দিল আর মোবাইলটা বিছানায় রেখে দিল। আর এদিকে তো স্নেহার ফ্রেন্ড একের পর এক কল দিয়েই যাচ্ছে, কিন্তু সে কল না ধরে ভাবতে থাকে সেদিনের কথা, যেদিন বিনা দোষে সবাই মিলে ছেলেটাকে মেরেছিল, দিয়েছিল মিথ্যা অপবাদ। এখন স্নেহা নিজেই কান্না করে দিল আর বলতে থাকে, অনিমের কাছে ক্ষমা চাইতে হবে। জানি হয়তো ক্ষমা করবে না, কারণ আমি যে ভুল করেছি তা ক্ষমার অযোগ্য। এসব ভাবতে ভাবতে কখন যে ঘুমিয়ে গেছে বলতে পারবো না। সকালে আমি ঘুম থেকে উঠে মোবাইলটা হাতে নিলাম, দেখলাম রিয়া ম্যামের অনেকগুলো মিসড কল। তখন আমি আবার কল দিলাম, কিন্তু কল রিসিভ হলো না। একটু পর আবার ম্যামের নাম্বার থেকে কল আসলো। আমি রিসিভ করে সালাম দিলাম। তিনি সালামের উত্তর নিয়ে বলল, গতকাল যে কল দিলাম রিসিভ করলেন না কেন? সরি ম্যাম। আপনার পেটে কি হয়েছিল? রক্ত বের হচ্ছিল কেন? ও, ওইটা? আরে ম্যাম, আমাদের এরকম হাজার চোট পেলেও সমস্যা নেই। আপনি ব্যথা পেয়েছিলেন কি? না। থ্যাংক গড আপনি যে ব্যথা পাননি, কারণ আপনি বড়লোক বাবার একমাত্র মেয়ে। আচ্ছা ম্যাম, এটা উপকার করতে পারবেন কি? কি বলুন? আসলে আপনাদের অফিসে তো না আসলে বেতন দেওয়া হয় না। যদি পিয়নকে দিয়ে ফাইলগুলো এই ঠিকানায় পাঠিয়ে দিতেন তাহলে কমপ্লিট করে রাখতাম। কেন আপনি অফিসে আসতে পারবেন না? ম্যাম, আসতে পারবো না, আমি একটু অসুস্থ। আপনি দয়া করে ফাইলগুলো পাঠিয়ে দিবেন। তারপর ম্যাম কলটা কেটে দিল আর আমি উঠে ফ্রেশ হয়ে নাস্তা বানাতে গেলাম। চলেন, রান্না করতে করতে আমার ফ্যামিলির অবস্থা একটু বলি। মিম সকালে ঘুম থেকে উঠে আম্মু আব্বুর রুমে যায় আর আব্বুকে ডেকে বলে, আব্বু, আমি না আজ একটা স্বপ্ন দেখেছি। কি স্বপ্ন রে মা? আমি আজকে অনিম ভাইয়াকে স্বপ্ন দেখেছি, সে কোথাও একটা খুব কষ্টে আছে। আব্বু, তুমি ভাইয়াকে খুঁজে আনো না। মারে, আনিম হচ্ছে আমার জন্মদাতা ছেলে। আমি জানি আমার কতটা কষ্ট হয়। সেদিন খুব বড় অন্যায় করেছিলাম রে, যার জন্য আজ পস্তাতে হচ্ছে। সব দোষ আমার রে মা। খুব অন্যায় করেছি আমার ছেলেটার উপর। মা মরা ছেলেটা আছে কোথায় আছে আমরা জানি না। এর ভেতরে মিমের আম্মু এসে হাজির। কি হচ্ছে এখানে? কি ফিসফিস করছেন? আমার ছেলেটাকে নিয়ে কথা বলছিলাম। তাকে নাকি মিম স্বপ্নে দেখেছে। আবার এই বাড়িতে এই ছেলের কথা? কতবার বলেছি যে আমি এই বাড়িতে যাতে ওই খারাপ ছেলের কথা না শুনি। এটা বলা মাত্র আব্বু খাট থেকে উঠে ওই মহিলার গালে ঠাস করে একটা মারেন আর বলেন, তোর কত বড় সাহস আমার ছেলেকে খারাপ বলার? তোর কথা শুনে আজ আমার ছেলে আমার কাছে নেই। কোথায় আছে জানি না, আর কেমন আছে সেটাও জানি না। ওই মহিলা গালে হাত দিয়ে দাঁড়িয়ে আছে। আর এদিকে আমি রান্না করছি, তখন দরজায় কে যেন কলিং বেল বাজালো। আমি খুব একটা হাঁটতে পারি না,
তাই আস্তে আস্তে গিয়ে দরজা খুলে দিলাম আর দেখলাম দরজার সামনে স্নেহা দাঁড়িয়ে আছে। তাকে দেখে আমি আবার একটু ভয় পেয়ে গেলাম, জানি না এখন আবার কি করতে আসছে। তখন স্নেহা বলল, কি হলো, এত লেট হলো কেন দরজা খুলতে? আসলে আমি তো কিচেন রুমে ছিলাম, তাই লেট হয়েছে। কান্না করছো নাকি? ওর মুখে তুমি ডাক শুনে আমি তো একটু অবাক হলাম। ভূতের মুখে রাম নাম। রান্না করছি। কিছু বলতে এসেছেন? কেন, এমনিতে আসতে পারি না? পারেন, কারণ এটা আপনাদেরই বাসা। তখন স্নেহা বলল, ওকে, সামনে থেকে সরো। তারপর আমি সরে গেলাম আর সে ভেতরে ঢুকলো আর সোজা কিচেন রুমে চলে গেল। আমিও পেছনে পেছনে গেলাম। গিয়ে দেখি সে হাতে চামচ দিয়ে তরকারি নাড়ছে। তখন আমি গিয়ে বললাম, আরে আপু, আপনি কিচেন রুমে আসলেন কেন? এই, আমাকে দেখে তোর কোন দিক দিয়ে আপু আপু লাগে রে? আমি তো তোমার ছোট হব। আর তুই নিজেই বললি এটা আমাদের বাসা, যখন ইচ্ছা আসতে পারবো আর যেখানে ইচ্ছে যেতে পারবো। আমি কোনো কথা না বলে চামচটা তার হাত থেকে নিলাম। তখন সে একটু রাগী মোড়ে কিচেন রুম থেকে চলে আসে। তখন আমি ভাবলাম সে হয়তো চলে গেছে, তাই আমি রান্না করতে লাগলাম। একটু পর আবার তার ডাক শুনলাম। এই, তোমার খাটে এগুলো কিসের ওষুধ? মনে মনে, এখনো যায় নাই তাহলে? ও, এগুলো আমার একটু ব্যথা পেয়েছিলাম সেজন্য। এরপর আর কোনো কথা আসে না। তারপর আমি রান্না শেষ করে রুমে আসলাম। আর একটু অবাক হলাম। নিজের রুম দেখে নিজেই চিনতে পারলাম না কত সুন্দর করে গুছিয়েছে রুমটা। কিন্তু সে চলে গেল। তখন আমি ফ্রেশ হলাম। একটু পর রিয়া ম্যাম কল দিল। আমি রিসিভ করলাম। তখন ম্যাম বলল, আপনার শরীরের কি অবস্থা? এখন মোটামুটি ভালো ম্যাম, ফাইলগুলো পাঠিয়ে দিন। আজকে আপনি রেস্ট নেন, আগামীকাল পাঠিয়ে দেব। তারপর কলটা কেটে দিল। আজকে সারাদিন ফেসবুকে যাওয়া হয়নি, তাই একটু ফেসবুকে গেলাম। গিয়ে দেখি মেয়েটার অনেকগুলো মেসেজ। তখন আমি একটা গল্প পোস্ট করে চলে আসলাম। মেয়েটা তখন অ্যাক্টিভ ছিল না। এখন আমার ডাক্তারের কাছে যাওয়া উচিত, কারণ আমার অবস্থা দিন দিন খারাপ হচ্ছে। তারপর ডাক্তারকে কল দিলাম আর সবটা খুলে বললাম কি হয়েছে আমার সাথে। তখন ডাক্তার বলল, আপনি এক কাজ করেন, আগামীকাল সকালে আমার চেম্বারে আসেন, দেখি কি অবস্থা। তখন আমি কলটা কেটে দিলাম আর ফেসবুকে গেলাম আর দেখলাম সেই মেয়েটা লাইনে আছে। তখন আমি তাকে মেসেজ দিলাম। তোমাকে সেই কখন মেসেজ দিয়ে রেখেছি, কিন্তু তুমি তো রিপ্লাই দেওয়ার কোনো নামগন্ধই নেই। আসলে আমি একটু অসুস্থ, তাই অনলাইনে আসি নাই। আর একা একা থাকি, রান্নার কাজটাও তো আমাকেই করতে হয়, তাই অনলাইনে আসি না খুব একটা। তোমার ফোন নাম্বার দাও। তখন আমি বললাম, ফোন নাম্বার দিয়ে কি করবেন? ফোন নাম্বার দিয়ে সবাই কি করে? কথা বলে। আমিও সেটাই করব। আচ্ছা, আপনার নামটা কি? এতদিন কথা বললে, আর নাম তো একবার বলেছিলাম, আমার নাম মুন্নি। ও, মনে পড়েছে। তখন আমি ভাবলাম নাম্বার দিলে নতুন নাম্বারটা দিই। তখন আমি আবার নতুন নাম্বারটা দিলাম। ওকে, এই নাম্বারে আমি মেসেজ দিয়ে রাখবো। তখন দেখি একটা নাম্বার দিয়ে মেসেজ আসলো। এটা হলো আমার নাম্বার। তখন আমি অনলাইন থেকে চলে আসলাম আর ভাবলাম স্নেহাকে একটা ধন্যবাদ দিয়ে আসি, কারণ সে আমার রুমটা কত সুন্দর করে গুছিয়ে দিল। আর আঙ্কেল আন্টির সাথে কথা বলে আসি। তখন আস্তে আস্তে হেঁটে তাদের রুমে গেলাম। গিয়ে আঙ্কেলের সাথে কথা বলতে লাগলাম। একটু পর স্নেহা আসলো আর আমাকে দেখে বলল, আরে তুমি এখানে? জি, আসলাম একটু আঙ্কেলের সাথে কথা বলতে। আপনার সমস্যা হলে আমি চলে যাচ্ছি। আরে আরে, আমার সমস্যা হতে যাবে কেন? তুমি বসো, আমি চা করে নিয়ে আসছি। বিকেলে ছাদে আসবে, কিছু কথা আছে। আমি কিছু না বলে রুমে চলে আসলাম। কি জানি আমাকে অপমান করার জন্য আবার কি প্ল্যান করেছে। এভাবে বিকেল হয়ে গেল আর আমি শুয়ে আছি। হঠাৎ দরজায় কারো নক করার শব্দ শুনলাম। দরজাটা খুলে দেখি স্নেহা দাঁড়িয়ে আছে। আমি দরজা খোলা মাত্র বলতে লাগলো, এই, তোকে কখন ছাদে যেতে বলেছিলাম? আসলে আমি তো ঘুমিয়ে পড়েছিলাম, তাই মনে নেই। আর তাছাড়া আমি যেতে পারবো না। আমি না করেছিলাম? আর আজ আমি বলেছি ছাদে আসতে, আর সেটা এখনই। আর যদি না যাস তাহলে দেখিস আমি এখন তোর কি করব, সেটা তুই ভাবতেই পারবি না।
আচ্ছা আমি আসছি, আপনি যান। আসছি মানে? এখনই আসো। তখন সে আমাকে ছাদে নিয়ে আসে। তখন আমি বললাম, কেন ছাদে আসতে বললেন? এখন থেকে প্রতিদিন এখানে আসবে। সেসব কথা বাদ দেন, কেন আসতে বললেন? আসলে আমি না, অনেক সরি। তোমার সাথে না বুঝে না জেনে অনেক বড় অন্যায় করে ফেলেছি। বিশেষ করে সেই দিন রাতে যখন আমি ড্রিঙ্ক করে মাতাল হয়েছিলাম, আর সেই সুযোগে মানুষ নামের অমানুষগুলো, যাদের আমি সব থেকে বিশ্বাস করতাম, তারাই আমার ক্ষতি করতে চেয়েছিল। আর তুমি আমাকে বাঁচাতে গিয়ে নিজেই মার খেয়ে আসলে। আসলে আমি আমার বন্ধুদেরকে অনেক বিশ্বাস করতাম, কিন্তু সে যে আমার সাথে এইরকমটা করবে আমি ভাবতে পারি নাই। তাই সে যা বলেছে আমি সেটাই বিশ্বাস করেছি, আর তোমাকে নানাভাবে অপমান করেছি। প্লিজ, আমি আমার ভুলগুলো বুঝতে পেরেছি, আমাকে ক্ষমা করে দাও। আরে কি করছেন? আসলে এতে আপনার কোনো দোষ নেই। আমার ভাগ্যটাই এরকম, সব জায়গায় শুধু অবহেলা। অপমানিত হতে হয়েছে, জীবনটাই হয়তো আমার এরকম। হ্যাঁ, এতে আপনার কোনো দোষ নেই। প্লিজ অনিম, মাফ করে দাও না। জীবনে আমি আর কারোর সাথে এরকম আচরণ করব না। একটা সুযোগ দাও। হুম, মানুষের কষ্টগুলো বুঝতে শিখবেন, কাউকে ছোট করে দেখবেন না। আমি আসি। তারপর সেখান থেকে চলে আসলাম, আর রুমে এসে মোবাইলটা হাতে নিলাম, আর দেখলাম মুন্নি মেসেজ দিয়েছে অনলাইনে আসতে। তখন আমি অনলাইনে গেলাম, আর মুন্নি বলল আমার একটা পিক দিতে। তখন আমি বললাম, আগে আপনার একটা দেন, পরে আমি দেব। প্রমিস করো দিবি? দেব। আচ্ছা, একটু ওয়েট করো, আমাকে দেখলে হয়তো প্রেমে পড়ে যাবে। তখন আমি মোবাইলটা খাটে রেখে শুইলাম। তারপর মোবাইলটা হাতে নিয়ে দেখলাম দুটো পিক দিল, আর পিকগুলো দেখার জন্য আমি মেসেঞ্জারে গেলাম। আর যেটা দেখতে পেলাম সেটা দেখে তো আমার মাথা খারাপ হয়ে যাওয়ার মতো অবস্থা। না, এটা হতে পারে না। আরে আপনারা বুঝতেছেন না তাই তো? আসেন বলেই দিই, এটা হচ্ছে রিয়া ম্যামের পিক, যে কিনা আমার অফিসের বস। আমি পিকগুলো দেখে শক হয়ে বসে আছি। এর ভেতরে 5 মিনিট হয়ে গেল। আমি ভাবতে লাগলাম, ম্যাম তাহলে তার নাম রিয়া ম্যাম কেন বলল? এসব ভাবছি, তখন আবার মেসেজ আসতে লাগলো। তাকে দেখি অনেকগুলো মেসেজ আসছে। কি হলো? কোথায় গেলে তুমি? প্রমিস করেছিলে আমাকে পিক দেবে, এখন দাও। এখন আমি কি বলবো যে আমি তার অফিসের একজন বেতনভোগী কর্মচারী, আবার যাকে কিনা দেখতেই পারে না। যাই হোক, আমি মেসেজ দিলাম, আমি পিক না, সরাসরি দেখা করতে চাই আপনার সাথে। আচ্ছা, কবে করবে? কখন? আপনার সময় হলে আগামীকাল বিকেলে। কোথায় দেখা করবেন? অমুক নদীর ধারে বিকেল 4টায় দেখা করব। আচ্ছা ঠিক আছে, এখন তাহলে বাই। তারপর ঘুমিয়ে গেলাম। সকালে ঘুম থেকে উঠে রান্না করে খেয়ে দিয়ে ডাক্তারের কাছে গেলাম, এবং ডাক্তারকে বললাম যে আমি স্লিপ কেটে পড়ে গিয়েছিলাম। তখন ডাক্তার আমাকে ইচ্ছে মতো গালাগালি করলো, নিজের কোনো যত্ন নিই না, ইত্যাদি ইত্যাদি। তারপর তিনি আমাকে কিছু পরীক্ষা করতে বললেন, এবং সেই পরীক্ষা করে ডাক্তারকে রিপোর্ট দেখালাম। তখন ডাক্তার যেটা বলল সেটা না হয় গোপন থাকুক, কারণ এটা গল্পের শেষে বলবো। তারপর তিনি আমাকে আবার ব্যান্ডেজ করে দিলেন এবং বললেন যাতে একটু সাবধানে থাকি। তারপর কিছু ওষুধ নিয়ে বাসায় চলে গেলাম, আর নিজের রুমে চলে গেলাম। তারপর আবার বিছানায় শুয়ে পড়লাম। এভাবে বিকাল হয়ে গেল। তাই রেডি হয়ে রিয়া ম্যামের সাথে দেখা করার জন্য বেরিয়ে পড়লাম। জানি না আমাকে দেখার পর ম্যাম কেমন সিন ক্রিয়েট করবে, তবুও কথা দিয়েছি তাই যেতে হবে। আর ম্যামকে বোঝাতে হবে যে তার সাথে আমার যায় না। তাই বেরিয়ে পড়লাম। স্নেহাদের রুমের সামনে দিয়ে যেতে লাগলাম। তখন স্নেহা ডাক দিয়ে বলল, এই অনিম, কোথাও যাচ্ছ নাকি? একটু কাজ ছিল, কিছু বলবেন? আসলে আমি আবারও ভেবেছিলাম তোমাকে নিয়ে আজকে একটু শপিং করতে বের হব, কিন্তু তুমি তো বিজি, তাহলে আর কিভাবে? আসলে আমি এক জায়গায় যাচ্ছি। আপনি আপনার কোনো এক ফ্রেন্ডকে বলেন না, যাদের সাথে যান। খোটা দিচ্ছ? আচ্ছা ঠিক আছে, যাবো না। আরে রাগ করবেন না, আগামীকাল সকালে যদি বেঁচে থাকি তাহলে যাব। এটা বলে চলে আসলাম। একটা রিক্সা নিয়ে যেতে লাগলাম। আর অন্যদিকে রিয়া ম্যাম সেই কখন থেকে আমার জন্য অপেক্ষা করতে লাগলো। তিনি মনে মনে ভাবতে লাগলেন,
আচ্ছা, ও কি আসবে না নাকি? যদি আসে তাহলে এত লেট করছে কেন? আচ্ছা, সে কি আমাকে ভালোবাসবে? নিজেকে নিজেই প্রশ্ন করতে থাকি। একটু পর আমি সেখানে উপস্থিত হলাম। গিয়ে দেখি একটা বেঞ্চে রিয়া ম্যাম বসে আছে। ম্যামকে দেখতে একদম নীল পরীর মতো লাগছে। নীল শাড়ির সাথে ম্যাচিং করে নীল চুড়ি, কপালে টিপ, ঠোঁটে হালকা লিপস্টিক। প্রথম দেখাতেই যে কোনো ছেলে ক্রাশ নামক বাসটা খাবে। আমিও খেয়েছি, কিন্তু লাভ নেই, কারণ ওর সাথে আমার যায় না। আচ্ছা, এখন আমি ম্যামের সামনে যাব কি করে, আর উনি আমাকে কিভাবে নেবেন? যাই হোক, যেতে তো হবেই, কারণ আমি তো কথা দিয়েছি। তাই আস্তে আস্তে আমি তার পেছনে গিয়ে দাঁড়ালাম এবং গলা কাশি দিলাম। তখন রিয়া ম্যাম আমার দিকে ফিরে তাকালো আর আমাকে দেখে একটু অবাক হলো এবং বলল, আরে মিস্টার অনিম, আপনি এখানে? আপনাকে এখানে আসতে বললো কে? আপনার তো আজকে ছুটি, তাই না? জি ম্যাম, তবুও আসতে হলো। মানে আসতে হলো মানে? কিছু না ম্যাম, আপনি কারোর জন্য ওয়েট করছেন নাকি? একজনের সাথে দেখা করতে এসেছি, কিন্তু সে তো আসছেই না। বলেন তো কেমন লাগে? সে তো এসে গেছে ম্যাম। এসে গেছে মানে? কোথায় সে? আমি তো দেখতে পাচ্ছি না। আপনি দেখলেও চিনবেন না। এক কাজ করেন, সেই নাম্বারে একটা কল দেন, যে নাম্বার দিয়ে আপনি তার সাথে কথা বলতেন। তখন ম্যাম মোবাইলটা বের করে সেই নাম্বারে একটা কল দিল, আর আমার পকেটে থাকা ফোনটা বেজে উঠল। এটা দেখে ম্যাম বলল, এই, আপনার কল বাজছে, কল রিসিভ করেন আর কথা বলেন। তখন আমি ফোন রিসিভ করলাম আর হ্যালো বললাম। এটা দেখে ম্যাম থ হয়ে দাঁড়িয়ে রইল আর বলল, আপনি? না মানে তুমি সেই? ও মাই গড, এতদিন আমার সামনে থেকেও আমি চিনতে পারিনি। আচ্ছা, আপনি সেদিন পিক দিলেই তো পারতেন। পারতাম, কিন্তু একটা জিনিস ভেবে দেখলাম, আপনি তখন ছেলেটার প্রতি এতটাই পাগল হয়েছিলেন যে আমার পিক দেখে আপনি কি করতেন হয়তোবা অবিশ্বাস করতে পারতেন না। তাই আপনাকে বোঝাতে আসলাম যে আমি আপনার যোগ্য না। আপনি ভালো একটা ছেলে পাবেন। আমার জীবন সম্পর্কে আপনি কিছু জানেন না, আর জানলে আমার সাথে সম্পর্কে জড়াতেন না। আচ্ছা, ও তো কিছুদিন আগে একটা অপারেশন হয়েছিল, দেখি আপনার পেটটা। তখন আমি শার্টটা খুলে দেখালাম। এটা দেখে তো সে আরো অবাক হয়ে গেল। তখন সে আর কিছু না বলে চলে যেতে লাগলো। আমি স্পষ্ট দেখতে লাগলাম তার চোখে পানি। তখন তিনি চলে যেতে লাগলেন। জানতাম এমনটাই হবে। এতে আমি অনেকটাই খুশি হয়েছি, কারণ সে আমার লাইফের সাথে জড়ায় নেই, আর জড়ালে হয়তো সারা জীবন পস্তাতে হতো। যাই হোক, তারপর আমি আবার বাসায় যাওয়ার জন্য হাঁটতে লাগলাম। আর অন্যদিকে রিয়া ম্যাম বাসায় পৌঁছে গিয়ে নিজের রুমের দরজা বন্ধ করে ভাবতে থাকে সেই দিনগুলোর কথা, যে দিনগুলো শুধু অনিমকে সে নানাভাবে অপমান করেছে। সব থেকে বেশি খারাপ লাগছে সেদিন, যেদিন আমার সাথে ধাক্কা লেগেছিল আর আমি পড়ে গিয়ে পেটে ব্যথা পেয়েছিলাম। আবার সে তাকে থাপ্পড় মারে আর নানা রকম কথা বলে, কিন্তু সে কোনো রকমের সিন ক্রিয়েট না করে চুপচাপ চলে গেল। তার সাথে কথা বলছি আজ 2 বছর হবে, কিন্তু আজও তাকে বুঝতে পারলাম না। তাকে যে আমি এত ভালোবাসি, সে কেন বুঝতে পারে না? তখন সে এসব ভাবছে আর নিজে নিজেই কষ্ট পাচ্ছে। আর অন্যদিকে স্নেহা রুমে বসে বসে ভাবছে, আচ্ছা, আমি সারা জীবন অনিমের কথা কেন ভাবি? আমি কি অনিমকে ভালোবেসে ফেলেছি? ওর মতো ছেলে এই শহরে হয়তো 2টা নেই। এত সহজ সরল মনের মানুষ আমি আর দেখি নাই। আমি মনে মনে যেরকম মানুষ চেয়েছিলাম, মনে হয় আমি পেয়ে গেছি। তাই খুব তাড়াতাড়ি তাকে আমার মনের কথা বলে দেওয়া উচিত। এসব ভেবে ভেবে নিজেই হাসছে। আর এদিকে আমি বাসায় এসে শুয়ে পড়লাম। অনেকটা জায়গায় ঘোরা হলো। আর অন্যদিকে বাবা আমাকে খোঁজার জন্য ঢাকার উদ্দেশ্যে রওনা দিলেন। তার একটাই কথা, তার ছেলেকে সে ফেরত চায়, ফিরিয়ে দিতে চায় সেই ছোটবেলাটাকে, যেটা তার ছেলে চেয়েছিল। আর মিম তো এখনো আমার জন্য কান্না করে, প্রতিদিন নামাজ পড়ে, আল্লাহর কাছে দোয়া করে যাতে আমি তাদের কাছে ফিরে যাই। জানি না আল্লাহ আমার বোনের কথা কবুল করবে কিনা। এসব ভাবছি, আর তখনই মোবাইলটা বেজে উঠল।
হাতে নিয়ে দেখলাম রিয়া ম্যামের কল। তখন কলটা রিসিভ করলাম আর তখন ম্যাম বলল, মিস্টার অনিম, আগামীকাল অফিসে আসতে পারবেন? আসলে ম্যাম 11টার পরে আসি, কেমন? আপনার ইচ্ছে মতো আসেন। আর এখন কি করছেন? শুয়ে আছি ম্যাম, আপনি? আমি ল্যাপটপে একটু কাজ করছি। ম্যাম একটা কল আসছে। ধরেন, কথা বলেন। আমার কাজ শেষ করে পরে কল দেব। এই, তোমার ফোন বিজি ছিল কেন? কার সাথে কথা বলছো? অফিসের বস কল দিয়েছিল, তার সাথে কথা বলছিলাম। ও, তাহলে ঠিক আছে। এখন কি করো? শুয়ে আছি। এখন একটু ছাদে আসো তো। কেন? আসতে বলছি, আসো। বেশি কথা বলো কেন? সময় মাত্র 5 মিনিট। কল দিতে হবে না, আমি এখানে। আরে আপনিও রং চা খান নাকি? আগে খেতাম না, কিন্তু অনেক ভেবে দেখলাম একদিন তো খেতেই হবে, তাই এখন থেকে প্র্যাকটিস করে দেখি, তাই আর কি। তখন আমি চাটা মুখে দিলাম আর জিজ্ঞেস করলাম, চা কে বানিয়েছে? তখন সে বলল সে বানিয়েছে। আচ্ছা, চাটা কি ভালো হয় নাই? আরে না, চা খুব ভালো হয়েছে, তাই জিজ্ঞেস করলাম। সত্যিই চাটা ভালো হয়েছে? দেখি তো আপনার চাটা। তখন সে আমার হাত থেকে কাপটা নিয়ে এক চুমুক দিল। এটা দেখে আমি তো একটু অবাক হলাম। আমার চুমুক দেওয়া চা সে খেলো। যাই হোক, দুজনে একটা সাইডে দাঁড়ালাম। তখন স্নেহা বলল, আজকের চাঁদটা মনে হচ্ছে একটু ভিন্ন, নতুন নতুন লাগছে। নতুন নতুন মানে? নতুন মানুষের সাথে দেখছি, তাই নতুন লাগছে। আচ্ছা, তুমি এরকম কেন? কিরকম? এরকম চুপ করে থাকা কেন? সেটা আমার ছোট থেকে। আর তখনই আমার ফোনে একটা কল আসে এবং এটা দেখে স্নেহা জিজ্ঞেস করলো কে কল দিয়েছে। তখন আমি বললাম, আচ্ছা, তুমি এইরকম কেন? একদম চুপচাপ থাকো। আসলে আমি এরকমই, একটু কম কথা বলি। ঠিক তখনই আমার ফোনে একটা কল আসে আর এটা দেখে স্নেহা বলল, কে কল দিয়েছে? অফিসের বস কল দিয়েছে। অফিসের বস কি ছেলে না মেয়ে? মেয়ে। এটা বলে কলটা ধরলাম আর সালাম দিলাম। তখন রিয়া বলল, মিস্টার অনিম, কি করছেন? ম্যাম আমি ছাদে দাঁড়িয়ে আছি। ছাদে কার সাথে আছেন? মানে পাশে কে আছে? ম্যাম একটা মেয়ে আছে, সে বসে আছে, বাড়িওয়ালার মেয়ে। ও আচ্ছা, আপনি মনে হয় বিজি ছিলেন। সরি ডিস্টার্ব করার জন্য। এটা বলে কলটা কেটে দিল আর আমি বোকার মতো দাঁড়িয়ে রইলাম। তখন স্নেহা বলল, আচ্ছা, তোমার বস এইরকম কেন? সে এসব কেন জিজ্ঞেস করে যে কোথায় আছো, কার সাথে আছো, বা পাশে কে আছে? এসব কি তার কাজ? জানি না সে এরকম কেন বলেছে। আচ্ছা, তুমি ফেসবুক ইউজ করো? হুম, কিন্তু বেশি সময় থাকি না। আচ্ছা, ফেসবুকের আইডির নামটা কি? তারপর তাকে ফেসবুক আইডি দিলাম। তখন সে বলল, নিঝুম রাতের পরী, এটা আমার আইডি, অ্যাকসেপ্ট করো। তখন আমি অ্যাকসেপ্ট করলাম আর বললাম, আচ্ছা আমি এখন যাই, আমার রান্না করতে হবে। তারপর সেখান থেকে চলে আসলাম আর নিজের রুমে গিয়ে বসে বসে ভাবতে লাগলাম, আচ্ছা ম্যাম কেন কল দিয়েছিল? আর অন্যদিকে রিয়া ম্যাম ভাবতে থাকে, অনিমের কি কোনো জিএফ আছে? আর থাকলেও সে আমার। আমি তাকে ভালোবাসি এবং সেটা অনেক আগে থেকে। সে শুধু আমার, অন্য কারো না। আর স্নেহা তার রুমে গিয়ে ভাবতে থাকে, আমি তো এই দুদিনে অনিমকে ভালোবেসে ফেলেছি। এখন মনে হচ্ছে তাকে ছাড়া আমার বেঁচে থাকাটা কষ্ট হবে, তাই তাকে আমার লাইফে প্রয়োজন। কিন্তু আমার যে একটা সমস্যা আছে, জানি না বাঁচবো কতদিন, কিন্তু তাকে ছাড়া তো আমি থাকতে পারছি না। এখন মনে হচ্ছে তাকে 1 সেকেন্ডের জন্য আড়াল করলে আমার সব কিছু এলোমেলো হয়ে যায়। তাই এখন গিয়ে দেখে আসি সে কি করে। তখন স্নেহা আমার রুমের সামনে আসে আর দরজায় নক দেয়। তখন আমি দরজা খুলে দেখি সে এখানে। তখন আমি বললাম, আরে আপনি এখানে কেন? রাতে এই রুমে আসবেন না প্লিজ, লোকে অন্য কিছু ভাবতে পারে। কি ভাববে? জানি না, আমি আপনার বাসার ভাড়াটিয়া, তাই প্লিজ রাতে আমার রুমে আসবেন না। আপনার বাবা সন্দেহ করতে পারে আর আমাকে বাসা থেকে বের করে দেবে, তাই আসবেন না প্লিজ। ও, সন্দেহ করবে তাই না? দাঁড়া,
আজকে দেখাচ্ছি, সব সন্দেহ দূর করে দিব। তখন সে আমার শার্টের কলার ধরলো আর ওয়ালের সাথে চেপে ধরলো। সন্দেহ করবে তাই না? দেখো সন্দেহ কাকে বলে। এটা বলে সে আমার ঠোঁটের দিকে এগোতে থাকে, আর আমি নড়তে পারছি না, কারণ আমার শরীরে তেমন শক্তি নেই যে তার সাথে পেরে উঠব। তারপর আমার হাত দুটো চেপে ধরেছে। তখন সে আমার ঠোঁটের সাথে ঠোঁট মিশিয়ে দিল। আমি আর থাকতে পারছি না, আমি তার সাথে সাথে রেসপন্স দিতে লাগলাম। সে তো পাগলের মতো আমার ঠোঁটগুলো, মনে হচ্ছে এই ঠোঁটগুলো যেন তার নিজের দখল করা। এভাবে 2 মিনিট থাকার পর সে নিজেই ছেড়ে দিল আর বলল, ভালোবেসে ফেলেছি তোমাকে, আই লাভ ইউ। এটা বলে সে আর 1 মিনিটও তাকায় নাই, চলে গেল দৌড়ে। এই 2 মিনিটে আমার সাথে কি হয়ে গেল বুঝতে পারছি না। তখন আমিও এসব মাথা থেকে ঝেড়ে ফেলে রান্না করার কাজে মনোযোগ দিলাম। তখন রান্না করতে করতে ভাবতে লাগলাম, আচ্ছা রিয়া ম্যাম মনে হয় রেগে আছে, একটা কল দিয়ে দেখি কি বলে। তখন তাকে কল দিলাম, কিন্তু কল তো কেটে গেল। মনে হয় সত্যি রেগে আছেন। তখন আমি ফেসবুকে গেলাম আর দেখলাম ম্যাম অ্যাক্টিভ আছেন। তখন তাকে জিজ্ঞাসা করলাম, কল দিচ্ছি ধরেন না কেন? আপনাকে ডিস্টার্ব করতে চাইনি তাই ধরিনি। কলটা ধরেন, কিছু কথা আছে। তখন আমি আবার কল দিলাম। তখন সে কলটা ধরলো। বলেন কি বলবেন। ম্যাম আমি জানি আপনি আমাকে খুব ভালোবাসেন, কিন্তু লাভ কি? আমার জীবনটা তো অগোছালো। আপনি খুব ভালো এবং খুব সুন্দর একটা মেয়ে, খুব ভালো একটা ছেলে আপনার জীবনে আসবে। প্লিজ আমার কথা ভুলে যান। জানি না কতদিন বাঁচবো। তুমি আমার সাথে মিথ্যে কথা বলছো কেন? কি মিথ্যা বলছি? তোমার যে অপারেশন হয়েছিল বা অপারেশন হওয়ার জন্য টাকা নিয়েছিলে, তুমি বলেছিলে এটা অন্য কারো চিকিৎসার জন্য। অপারেশন তোমার হয়েছিল, মিথ্যা বলেছিলে কেন? যদি জানতাম যে তুমি অপারেশন হয়েছো, তাহলে তো আমি তোমার সাথে এরকম খারাপ ব্যবহার করতাম না বা তোমাকে দিয়ে এত কাজ করাতাম না। আসলে আমি জানতে দেই নাই কাউকে যে আমার অপারেশন হয়েছে। সরি না বলার জন্য। বুঝলাম। এখন আগামীকাল অফিসে আসতে হবে এবং সেটাও ঠিক টাইমে। জি ম্যাম, আমি চলে আসব। তারপর আমি কলটা কেটে দিলাম আর ফ্রেশ হয়ে এসে খাবার খেয়ে শুয়ে পড়লাম। একটু পর স্নেহা আবার কল দিল। আমি রিসিভ করলাম আর বললাম, ঘুমান নাই এখনো? না, ঘুম নাই, ঘুম আসছে না। চোখ বুজে থাকেন, ঘুম আসবে। আর তখন এটা কি করছিলেন? কেন, তুমি বোঝো না কি করছি? একটু বুঝিয়ে বললেই তো হয়। তখন স্নেহা কিছু না বলে কলটা কেটে দিল। মনে হয় লজ্জা পেয়েছে। তখন আমি ঘুমিয়ে পড়লাম। সকালে ঘুম থেকে উঠে রেডি হয়ে অফিসে যাওয়ার জন্য বের হলাম। গেট দিয়ে বেরোতে যাব, তখন দেখি স্নেহা দাঁড়িয়ে আছে। আমাকে দেখে বলল, কোথায় যাওয়া হচ্ছে? আসলে অফিসে একটা জরুরি মিটিং আছে, তাই বস যেতে বলেছে। কি, তুমি এখন অফিসে যাবে? কিন্তু তুমি তো আমাকে বলেছিলে সকালে আমাকে নিয়ে শপিংয়ে যাবে। বলেছিলাম, কিন্তু অফিসে তো যেতেই হবে। তবে আমি চেষ্টা করব লাঞ্চ টাইমে চলে আসতে, আর আসতে পারলে আপনাকে নিয়ে যাব। কথাটা মনে থাকে যেন। এটা বলে রাস্তা থেকে সরে দাঁড়ালো আর আমিও তাড়াতাড়ি চলে আসলাম। একটা রিক্সাও পাচ্ছি না, মনে হচ্ছে হেঁটে হেঁটে যেতে হবে, এবং সেটাই করতে লাগলাম। একটু এগুতেই একটা কার এসে সামনে দাঁড়ালো আর ভেতর থেকে বলল, ভেতরে আসো। তাকিয়ে দেখি রিয়া ম্যাম গাড়ির ভেতরে। তখন আমি বললাম, আরে ম্যাম আপনি যান, আমি আসতে পারবো। কিন্তু 5 মিনিটের ভেতরে যদি যেতে না পারেন তাহলে যে কি করব। এটা শুনে আমি আর কিছু না বলে গাড়িতে উঠে পড়লাম। তাকিয়ে দেখি ম্যাম মিটিমিটি হাসছে। আমি একটু সাইডে চেপে বসলাম। এটা দেখে ম্যাম বলল, এভাবে চেপে বসেছো কেন? না ম্যাম আমি ঠিক আছি। তখন দেখি ম্যাম আস্তে আস্তে চেপে আমার দিকে আসছে আর আস্তে করে বলল, এখন কোথায় যাবে? আমি আর কিছু না বলে শক্ত হয়ে বসে আছি। এটা দেখে ম্যাম এবার হেসে দিল। ম্যামকে কিন্তু হাসলে খুব সুন্দর লাগে। এভাবে কোনো রকমে অফিসে পৌঁছে গেলাম। একসাথে দুজনেই অফিসের ভেতরে গেলাম। আমি ম্যামের পেছনে, সবাই সালাম দিচ্ছে, কিন্তু দেখে মনে হচ্ছে সবাই আমাকেই সালাম দিচ্ছে। যাই হোক, ম্যামের কেবিনে চলে আসলাম। ভেতরে ঢুকে একটু অবাক হলাম, এখানে 2টো টেবিল কেন? ম্যাম কি নতুন কাউকে নিল নাকি? কিন্তু এখানে দেখে তো মনে হচ্ছে টেবিলটা চেনা চেনা লাগছে। ভালো করে তাকিয়ে দেখি, আর এটা তো আমার টেবিল, কিন্তু এখানে কেন? তখন আমি বের হয়ে একটু আমার কেবিনে গেলাম।
গিয়ে দেখি আমার জায়গায় আর একটা লোক বসে কাজ করছে। এটা দেখে আবার আমি ম্যামের কেবিনে গেলাম। গিয়ে ম্যামকে জিজ্ঞেস করলাম, ম্যাম আমার কেবিনে দেখি অন্য লোক কাজ করছে, তাহলে আমি কোথায় বসে কাজ করব? ম্যাম একটু মুচকি হেসে বলল, এই যে টেবিলটা দেখছেন, এখানে বসে আপনাকে কাজ করতে হবে। কিন্তু এখানে তো আপনার কেবিন, এখানে বসে আমি কিভাবে কাজ করব? এই, তোমাকে এত কথা বলতে বলেছি? তোমার বস কে? আপনি। তাহলে আমি যা বলবো সেটাই করতে হবে, বুঝলেন মশাই? এখন এখানে চুপচাপ বসে থাকেন। তখন আমি আর কিছু বললাম না, চুপ করে বসে পড়লাম। কেমন যেন লাগছে এখানে বসে থাকতে, কোনো কাজ নেই তাই বসে থাকতেও ভালো লাগছে না। তাই ম্যামকে বললাম, ম্যাম আজকে না বললেন একটা মিটিং আছে, কোথায়? মিটিং তো শুরু করছেন না। ম্যাম একটা রহস্যময় হাসি দিয়ে বলল, মিটিং? আছে তো। এখন চুপচাপ বসে থাকো, কোনো কথা না বলে। আমার তো একা একা বসে থাকতে ভালো লাগছে না, আমি একটু বাইরে থেকে ঘুরে আসি। না, এখানেই বসে থাকতে হবে এবং আমার সামনে। তখন ম্যাম পিয়নকে ডাক দিল আর বলল, 1 কাপ রং চা নিয়ে আসেন তো আদা দিয়ে। তখন পিয়ন চলে গেল আর আমি চেয়ারে বসে রইলাম আর ভাবতে লাগলাম, ম্যাম আজকে চা খাবে যে কিনা কফি ছাড়া অন্য কিছু খায় না। এসব ভাবছি, এর ভেতরে পিয়ন চা নিয়ে হাজির। চা রেখে সে চলে গেল। আর তখন ম্যাম চায়ের কাপটা আমার দিকে দিয়ে বলল, নাও চা খাও, তাহলে ভালো লাগবে। কিন্তু চা তো আপনার জন্য এনেছেন, তাহলে আমি খাবো কেন? এই, তোমাকে এত কথা বলতে বলেছি, তাড়াতাড়ি নাও, নয়তো ঠান্ডা হয়ে যাবে। তখন আমি আর কিছু না বলে কাপটা নিয়ে এক চুমুক খেলাম। দেখলাম ম্যাম আমার দিকে চেয়ে আছে। আমার যেন কেমন লাগছে বলতে পারছি না। এভাবে প্রায় অর্ধেক চা খেয়েছি, তখন ম্যাম নিজের টেবিল থেকে উঠে এসে আমার হাত থেকে চায়ের কাপটা ছো মেরে নিয়ে গেল। এটা দেখে আমি একটু অবাক হলাম। পরে যেটা করলো সেটা দেখে তো আরও অবাক হলাম। ম্যাম সেই চা খেতে লাগলো, আমি কিছু বলছি না, শুধু তাকিয়ে আছি। কেন বুঝতে চায় না ম্যাম? আমার জীবনের সাথে জড়ালে তার জীবনে কষ্ট ছাড়া আর কিছুই থাকবে না। আমার মতো করে সারা জীবন পার করতে হবে। আমি তো চাই না আমার জীবনের সাথে কাউকে জড়াতে। আমি তো এমনিতেই ভালো আছি। এভাবে লাঞ্চ টাইম হয়ে গেল। তখন ফোনে শুধু স্নেহা কল দিতে থাকে, তাই আমি ফোনটা সাইলেন্ট করে রাখলাম আর যাতে ম্যাম বুঝতে না পারে। তখন ম্যাম বলল, চলো লাঞ্চ করে আসি। ম্যাম আপনার সাথে লাঞ্চ অন্যদিন করব, আমার শরীরটা খারাপ লাগছে। যদি কিছু মনে না করতেন তাহলে এখন ছুটি দিয়ে দিতেন। কি বলো? চলো তোমাকে ডাক্তারের কাছে নিয়ে যাই। না ম্যাম, বাসায় ট্যাবলেট আছে, সেগুলো খেতে হবে। তখন ম্যাম মনমরা হয়ে বলল, আচ্ছা তাহলে যাও, আমি ড্রাইভারকে বলে দিচ্ছি যাতে তোমাকে পৌঁছে দিয়ে আসে। আরে না ম্যাম, আমি যেতে পারবো, গাড়ির প্রয়োজন পড়বে না। এই, একদম চুপচাপ যাও আর গাড়িতে ওঠো। তখন আমি আর কিছু না বলে বাইরে এসে দেখি গাড়ি নিয়ে ড্রাইভার দাঁড়িয়ে আছে। তখন আর কি, গাড়িতে করিয়ে আসতে হলো। তারপর বাড়িতে পৌঁছে গেলাম। নিজের রুমে যাওয়া মাত্র স্নেহা এসে হাজির, একদম সেজে গুজে রেডি হয়ে এসেছে। তাকে দেখেও আমি আবার ক্রাশ নামক জিনিসটা খেলাম, যেটা খেলে নাকি রোজা ভাঙে না। হা করে ওর দিকে তাকিয়ে আছি, কত সুন্দর লাগছে এই মেয়েটাকে। তখন মনে পড়লো ডাক্তারের কথা, আর সাথে সাথে মনটা খারাপ হয়ে গেল। তারপর স্নেহা বলতে লাগলো, তোমাকে কয়টা কল দিয়েছি, রিসিভ করো নাই কেন? তখন মিটিংয়ে ছিলাম, তাই ফোন সাইলেন্ট ছিল। আচ্ছা, তাড়াতাড়ি রেডি হও। তখন আমি রেডি হতে গেলাম। রেডি হয়ে এসে দেখি স্নেহা এখানে বসে আছে। তখন আমি বললাম, আচ্ছা চলো। তারপর বেরিয়ে পড়লাম আর সে একটা রিক্সা ডাকলো। তখন আমি বললাম, এই এক রিক্সা দিয়ে আমরা কিভাবে যাব? তুমি এক কাজ করো, দুটো রিক্সা রাখো। কিভাবে যাব মানে? এই গতকাল রাতে কি করেছিলাম মনে আছে? এখন যদি না ওঠো তাহলে এই মাঝ রাস্তায় পাবলিক প্লেসে আবার ওটা করব। না না, আমি উঠতেছি, সবার সামনে এভাবে সম্মান বিলিয়ে দেওয়া যাবে না। তাই উঠে পড়লাম। আমি রিক্সার এক সাইডে বসলাম। এটা দেখে সে আমাকে এক টান দিয়ে তার বুকের ওপর নিয়ে আসলো আর বলল, ঠিক মতো বসবি নাকি সারা রাস্তা এভাবে রাখবো? না না, আমি ঠিক মতো বসবো। তখন ছেড়ে দিল। তখন মনে হলো আমি হাঁপ ছেড়ে বাঁচলাম। তারপর তার দিকে একটু চেপে বসলাম। এভাবে যাচ্ছি, হঠাৎ রাস্তায় কাউকে দেখে আমার শরীরটা থমকে গেল। আমি বুঝতে পারছি না কি করব।
আসলে তিনি কে। আমি বুঝতে পারছি না কি করব। হঠাৎ তাকে যে এখানে দেখব সেটা বুঝতে পারি নাই। আসেন আপনাদের বলেই দিই যে কাকে দেখলাম। আমার বাবাকে দেখলাম। তাকে যে হঠাৎ এখানে দেখব বুঝতে পারি নাই। এখন আমি কি করি? যদি আমাকে দেখে ফেলে তাহলে তো আমি শেষ। কিছু একটা করতে হবে। তাই আমি স্নেহার ওড়নাটা আমার মাথায় দিলাম, যাতে সে আমাকে দেখতে না পারে। বাবা মনে মনে ভাবে, আচ্ছা, এই ছেলেটা কে? কেমন চেনা চেনা লাগছে। আর সে এমন মেয়েদের মতন করে মুখে ওড়না দিয়ে রাখলো কেন? যাই হোক, একটা ডাক দেই। যদি অনিমি হয় তাহলে তো সাড়া দেবে। তখন তিনি ডাক দিতে লাগলেন। অনিম, অনিম, এই অনিম। জোরে জোরে ডাকতে লাগলেন। আমি ডাকগুলো শুনলাম, কিন্তু পিছনে তাকালাম না। আর এদিকে আব্বু ডাকতে লাগলো। এটা মনে হয় অনিম না, কারণ ডাক দিলে একবার হলেও ফিরে তাকাতো। যাই হোক, আমরা একটা শপিং মলের সামনে চলে আসলাম এবং দুজনে ভেতরে গেলাম। গিয়ে আমি হাঁটছি আর স্নেহা কাপড় দেখছে। তারপর স্নেহা কাপড় কিনতে লাগলো। ভাই রে ভাই, কখনো মেয়েদের সাথে শপিং করতে আসবেন না, আপনাকে পুরো পাগল করে ছাড়বে। পুরো 3 ঘন্টা লেগে গেল শপিং করতে করতে। কোনো রকমে বাসায় আসলাম, আর বাসায় এসে ফ্রেশ হয়ে শুয়ে পড়লাম। তখন মোবাইলটা হাতে নিয়ে দেখলাম রিয়া ম্যাম অনেকগুলো কল দিয়েছে। তাই আমি কল ব্যাক করলাম। আসসালামু আলাইকুম ম্যাম, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। এই, তোমাকে আমি মানা করেছি না আমাকে ম্যাম ডাকতে? আমার নাম ধরে রাখবে, আর অফিসের সবার সামনে ম্যাম ডাকবে। আর তোমার শরীরের কি অবস্থা? এই তো এখন মোটামুটি ভালো। কি করছো এখন? শুয়ে আছি। আপনি কি করেন? আমি বসে আছি। আগামীকাল অফিসে আসতে পারবে? জি, চেষ্টা করব আসার জন্য। তারপর আরও কিছু কথা বলে কল কেটে দিলাম আর শুয়ে রইলাম। আর ভাবতে লাগলাম এখন থেকে শহরে একটু সাবধানে থাকতে হবে, কারণ আব্বু তো এই শহরে আছে এখন। আর অন্যদিকে আব্বু হাতে আমার ফটো নিয়ে শহরে ঘুরছে, আর লোকজনকে জিজ্ঞেস করছে আমার কথা, কিন্তু কেউ দেখছে না বলছে। তখন ভাবতে থাকে, কোথায় গেল আমার ছেলেটা? আমি শুয়ে আছি। একটু পর বাড়িওয়ালা আঙ্কেল আসলেন আর বললেন, এই অনিম, চলো আমাদের সাথে আমাদের রুমে। কিন্তু কেন আঙ্কেল, এত রাতে আপনাদের রুমে কেন? আমি শুনেছি তুমি অসুস্থ, তুমি আজকে রান্না করতে পারো নাই। আমি আগে বলেছিলাম কোনো কিছুর প্রয়োজন হলে আমাকে বলতে, কিন্তু তুমি যে অসুস্থ সেটা কেন বলো নাই? আঙ্কেল আমি তো ঠিক আছি, এই দেখেন। তুমি চলো আমাদের সাথে। তারপর আর কি, যেতে হলো তাদের রুমে। আমি জানি এগুলো কে বলেছে, স্নেহা বলেছে আঙ্কেলকে। তারপর তাদের রুমে গেলাম। গিয়ে দেখি সবাই ডাইনিং টেবিলে বসে আছে, মনে হচ্ছে আমার জন্য ওয়েট করছে। তারপর আর কি, খেতে বসতে হলো তাদের সাথে। আমি আর স্নেহা পাশাপাশি বসেছি। তখন স্নেহা তার পা দিয়ে আমার পায়ে খোঁচাতে থাকে। আমি তার চোখের দিকে তাকালে সে মুচকি হেসে আবার খেতে থাকে। এভাবে পুরো সময় আমার সাথে দুষ্টুমি করে কাটায়। তারপর সে খেয়ে তার নিজের রুমে যায় আর বলে তার শরীর ভালো লাগছে না, সে শুয়ে পড়বে। তারপর সে তার রুমে চলে যায়, আর আমি, আঙ্কেল আর আন্টি বসে বসে গল্প করতে লাগলাম। এক সময় আমি বলে উঠলাম, আঙ্কেল, স্নেহার বিয়ে দিচ্ছেন না কেন? তার তো বয়স হয়েছে, তাহলে বিয়ে দিচ্ছেন না কেন? এটা শুনে তাদের মুখ যেন কেমন গোমরা হয়ে গেল। বুঝলাম না, আমি কি কোনো ভুল কিছু বললাম? তারপর আমি বললাম, সরি আঙ্কেল, আমি মনে হয় ভুল কিছু বলে ফেলেছি। না বাবা, তুমি ভুল বলো নাই। আসলে ওকে কে বিয়ে করবে তার যে সমস্যা, সেটা জানলে কেউ আর বিয়ে করবে না। আর মেয়েটা বাঁচবেই বা কতদিন, সেটাই বুঝতে পারছি না। কি বলেন আঙ্কেল, স্নেহার কি এমন হয়েছে যেটা জানলে কেউ বিয়ে করতে চাইবে না? আসলে তার কিডনি নষ্ট, সে হয়তো আর কিছুদিন বাঁচবে। এটা বলে তারা দুজন কাঁদতে থাকে। বলো না বাবা, আমার একটা মাত্র মেয়ে। কত জায়গায় চেষ্টা করেছি একটা কিডনি জোগাড় করতে, কিন্তু পারি নাই। এখন আশা ছেড়ে দিয়েছি। এখন বলো, কে বিয়ে করতে চাইবে আমার মেয়েকে? এসব শুনে আমার মনটা খারাপ হয়ে গেল। এত সুন্দর একটা মেয়ে, আল্লাহ তাকে এমন অবস্থা করলো। তারপর আমি আর কিছু না বলে নিজের রুমে চলে আসলাম। আর অনেকক্ষণ ধরে ভাবতে লাগলাম, জানি না মেয়েটার এসব শুনে কেমন লেগেছিল। মেয়েটা যতদিন বেঁচে থাকে ততদিন মেয়েটাকে একটু হাসি খুশি রাখতে হবে, তাকে নিয়ে একটু ঘোরাফেরা করতে হবে। এসব ভাবতে ভাবতে ঘুমিয়ে গেলাম।
আর অন্যদিকে আব্বু সব জায়গায় দেখতে দেখতে একসময় আমাদের অফিসের সামনে আসে এবং অফিসের সামনে থাকা এক দোকানিকে পিক দেখে জিজ্ঞেস করলো একে দেখেছি কিনা। চেনা চেনা লাগতেছে, কোথায় যেন দেখছি। মনে হচ্ছে এই ছেলেটা এই অফিসে চাকরি করে বোধহয়, প্রতিদিন আসা যাওয়া করে। ধন্যবাদ, এটা রাখেন। তখন আব্বু তাকে কিছু টাকা দিল আর দেখলো কোম্পানিটা কার। তখন দেখলো এটা রিয়া চৌধুরীর কোম্পানি। তখন আব্বু ভাবলেন আগামীকাল এসে তার সাথে কথা বলবো, এখন যাওয়া যাক। তখন আব্বু চলে গেলেন। পরের দিন সকালে ঘুম থেকে উঠে ব্রাশ হাতে নিয়ে বাইরে গেলাম। প্রতিদিন স্নেহা এমন সময় আমাকে ডিস্টার্ব করার জন্য আসতো, কিন্তু আজ কেন আসছে না? মনে হচ্ছে ঘুম থেকে এখনো উঠে নাই। একটু পর ফোন বাজার শব্দ শুনলাম। গিয়ে দেখি রিয়া ম্যামের ফোনটা ধরলাম আর সালাম দিলাম। আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছো জান? আলহামদুলিল্লাহ ম্যাম, আপনি কেমন আছেন? ওই, তুই আমাকে আপনি করে বললি কেন? আর ম্যাম ডাকতে কতবার মানা করেছি? সরি ম্যাম। এই, আবার ম্যাম? তোকে তো। আসলে ম্যাম ডাকতে ডাকতে তো অভ্যেস হয়ে গেছে, তাই একটু সমস্যা হয়। তো সমস্যার গুষ্টি মারি, তাড়াতাড়ি জান বলে ডাক, নয়তো তোর খবর আছে। জান, কেমন আছো? এই তো, কত সুন্দর করে ডাক দিলে। এইভাবে কথা বলবে, ঠিক আছে? অফিসে টাইম মতো আসবে কিন্তু। ওকে। এখন ফ্রেশ হব, রেখে দিই। তারপর কল কেটে দিলাম আর ফ্রেশ হতে লাগলাম। এভাবে অফিসে যাওয়ার জন্য বেরিয়ে পড়লাম। স্নেহাদের রুমের সামনে দিয়ে যেতে লাগলাম, কিন্তু আজ এখন পর্যন্ত স্নেহাকে দেখলাম না। কি হয়েছে তার? আজ এখনো এলো না কেন? তাই তার সাথে কথা বলার জন্য তাদের রুমের সামনে গেলাম আর কলিং বেল বাজালাম, কিন্তু কেউ দরজা খুলল না। তা দেখে আমি একটু অবাক হলাম। তাই আমি ফোনটা বের করে স্নেহাকে কল দিলাম, কিন্তু তার ফোন বন্ধ। তখন আমি একটু চিন্তিত হয়ে পড়লাম, কি হয়েছে মেয়েটার? তখন আমি আঙ্কেলের নাম্বারে কল দিলাম। আঙ্কেল কল ধরে যেটা বললেন সেটা শুনে তো আমি একদম বরফ হয়ে গেলাম। কি বললেন আঙ্কেল এটা? চলেন আপনাদের বলে দেই। আঙ্কেল, আপনাদের তো অনেকগুলো কলিং বেল দিলাম, কিন্তু কোনো সাড়া পেলাম না। আবার স্নেহার ফোনটাও বন্ধ। তখন আঙ্কেল কেঁদে দিলেন। বাবা, আমরা এখন হাসপাতালে আছি, স্নেহা মনে হয় আর বাঁচবে না। এটা শুনে যেন আমার পায়ের নিচ থেকে মাটি সরে গেল। তখন আমি জিজ্ঞেস করলাম কোন হাসপাতালে আছেন। তখন তিনি একটা হাসপাতালের নাম বললেন এবং আমি তাড়াতাড়ি বের হয়ে পড়লাম। আমি যে হাসপাতালে অপারেশন করিয়েছি ঠিক সেই হাসপাতালেই স্নেহাকে রাখা হয়েছে। তাই আমি আর দেরি না করে রুমে গিয়ে ব্যাগটা রেখে বের হয়ে পড়লাম হাসপাতালের উদ্দেশ্যে। একটু পর হাসপাতালে পৌঁছে গেলাম। গিয়ে দেখি আঙ্কেল বাইরে বসে কান্না করছেন। তখন আমি তার কাছে গিয়ে তার পিঠে হাত দিলাম আর তিনি আমাকে দেখে আমাকে জড়িয়ে ধরে কান্না করে দিলেন। আমি কি বলে সান্ত্বনা দেব তা খুঁজে পাচ্ছিলাম না। জানি ওনার মনের ভেতরে এখন কেমন লাগছে, কারণ উনি তো বাবা। উনি জানেন যে তার মেয়ে মারা যাবে, কিন্তু তিনি কিছুই করতে পারছেন না। এসব ভাবছি, এর ভেতরে রিয়া অনেকগুলো কল দিল, কিন্তু আমি রিসিভ করলাম না। তারপর আঙ্কেলকে বলতে লাগলাম, আঙ্কেল আপনি কোনো চিন্তা করবেন না, আমি আছি তো, দেখি কি করা যায়। তারপর আমি সেখান থেকে ডাক্তারের রুমে গেলাম। আর অন্যদিকে রিয়া তো রেগে একদম ফায়ার। তবে তার ভীষণ টেনশন হচ্ছে এটা ভেবে যে সে বলেছিল আজকে সে অফিসে আসবে, সকালেও কথা হয়েছে, কিন্তু এখন কল ধরছে না কেন? এসব ভাবছে আর কল দিচ্ছে। এর ভেতরে আব্বু বাসা থেকে বের হন রিয়া ম্যামের সাথে দেখা করার জন্য। একটু পর অফিসে চলে আসেন আর রিয়া ম্যামের কেবিনে আসেন, অনুমতি নিয়ে ভেতরে আসেন। আব্বুকে দেখে রিয়া বললেন, আরে চৌধুরী সাহেব, আপনি এখানে? আরে আমার কি সৌভাগ্য। বসেন বসেন, কি খাবেন? চা নাকি কফি? আরে না, তেমন কিছুই খাবো না, আসলাম একটু কাজে আপনার কাছে। কি কাজ? একটা বিষয় জানতে। এই যে এই পিকটা দেখছেন না, এখানে ওকে চিনেন কি? চিনি তো, এ তো অনিম। কিন্তু আপনি ওকে চেনেন কিভাবে? আর ওকে কেন খুঁজছেন? ও আমার ছেলে, বাসা থেকে রাগ করে চলে এসেছিল আমার সাথে। এরপর থেকে আর খুঁজে পাই নাই। অনেক কষ্টে জানতে পারলাম সে আপনার অফিসে চাকরি করে, তাই আপনার কাছে আসলাম। সত্যি? সে কি আপনার ছেলে? এখন বলেন, ও
ও এখন কোন কেবিনে আছে? আসলে তার জন্যই তো আমি অপেক্ষা করছি, কিন্তু সে তো আসছে না আর কলটাও ধরছে না। কি বলো? ওর বাসা কোথায়? মানে থাকে কোথায়? দাঁড়ান, আমি দেখছি। তারপর তিনি ল্যাপটপ চেক করে বললেন, এই যে ঠিকানা, চলেন তার বাসায় গিয়ে দেখে আসি। তারপর তারা আমার বাসায় যেতে থাকে আর আমি ডাক্তারের রুমে গিয়ে বসলাম। ডাক্তার আমাকে দেখেই বললেন, কি অবস্থা অনিম সাহেব? আলহামদুলিল্লাহ ভালো, আপনার? ভালো। তা আজকে হঠাৎ এখানে আসলেন যে? আসলে স্নেহা নামের যে মেয়েটি ভর্তি আছে তার সাথে আসলাম আর তার বিষয়ে একটু কথা বলতে আসলাম। আচ্ছা, তাকে কি কোনোভাবেই বাঁচানো সম্ভব না? তারপর ডাক্তার যেটা বললেন সেটা শুনে তো ডাক্তার বলল, হঠাৎ এখানে আসলেন যে? আসলে স্নেহা নামের যে পেশেন্ট ভর্তি আছে এই হাসপাতালে, তার সাথে আসলাম। আচ্ছা, তাকে কি বাঁচানোর কোনো রাস্তা নেই? আসলে তার যা খারাপ অবস্থা, তবে যদি কিডনি স্থাপন করা যায় তাহলে ভালো হয়ে যাবে। আচ্ছা, পেশেন্ট আপনার কি হয়? আমার ফ্রেন্ড বলতে পারেন। এর ভেতরে রিয়া কল দিতেই থাকে। মোবাইলটা হাতে নিয়ে দেখি 100 মিসড কল। এটা দেখে আমি একটু অবাক হয়ে গেলাম। আমার ফোনে তো চার্জও নেই। তখন আমি আবার কল দিলাম। আবার ফোন আসছে দেখে স্নেহা তাড়াতাড়ি রিসিভ করলো। তখন হাতের ইশারা দিয়ে বলল যাতে তার কথা না বলে। এই তুমি কোথায় গেলে? কতগুলো কল দিলাম, কিন্তু তুমি তো কল ধরলে না। আসলে আমার ফোনে চার্জ নেই, হয়তো এখনই বন্ধ হয়ে যাবে। আমি হাসপাতালে আছি। একটা কথা, এটাই হয়তো তোমার সাথে আমার শেষ কথা। ব্যাস, ফোন বন্ধ হয়ে গেল। তখন স্নেহা বলতে লাগলো, কি হয়েছে ওর? ও কি বললো? শেষ কথা মানে কি? আচ্ছা, সে তো বললো সে হাসপাতালে আছে, কিন্তু কোন হাসপাতালে আছে সেটা তো বললো না। তখন সে আবার আমার নাম্বারে কল দিল, কিন্তু ফোনটা বন্ধ পেল। তখন তাদের টেনশন আরও বেড়ে গেল। তখন তারা কোন হাসপাতালে যাবে, কোথায় গেলে আমাকে খুঁজে পাবে বুঝে উঠতে পারছে না। তখন আমি আবার ডাক্তারকে বললাম, আপনি ওর অপারেশনের ব্যবস্থা করেন। কি বলছেন? কিডনি পাবো কোথায়? এতদিন খুঁজলাম, পেলাম না। আপনি অপারেশন রেডি করেন, কিডনি আমি দেব। কি বলছেন? আপনি পাগল হয়ে গেছেন নাকি? আর সবকিছু ভেবে বলছেন? আমি ঠিক বলছি এবং ভেবেই বলছি। আসলে পাঠকদের কাছে একটা কথা আমি গোপন রেখেছিলাম, আর সেটা হচ্ছে, যখন অনিম গিয়ে আবার পরীক্ষা করে আর সেদিন অনিমের ক্যান্সার ধরা পড়ে এবং ডাক্তার বলেছিল আমি আর বাঁচবো না, হয়তো কিছুদিনের অতিথি মাত্র এই দুনিয়ায়। জানি হয়তো আর কিছুদিন আমার সময়, তাই আমার কিডনিটা স্নেহাকে দিয়ে তারপর চলে যাব না ফেরার দেশে। তবুও যদি আমার জন্য একটা মেয়ে বাঁচে, তার হারানো জীবনটা যদি আবার ফিরে পায়, বা তার ভালো থাকার মানুষগুলোকে নিয়ে যাতে ভালো থাকতে পারে, সেটাই আমার একমাত্র কামনা। আমার হয়তো দুনিয়াতে কেউ নেই, বেঁচে থাকলে এরকম কষ্ট নিয়ে বেঁচে থাকতে হবে। আর স্নেহার তো সবাই আছে, তাহলে সেই বেঁচে থাকুক না। তখন আমি ডাক্তারকে বললাম, ডাক্তার সাহেব, আমি যে স্নেহাকে কিডনি দিয়েছি এই কথা কাউকে বলবেন না, আর তাড়াতাড়ি অপারেশনের ব্যবস্থা করুন। তারপর আমি সেখান থেকে উঠে আঙ্কেলের কাছে যেতে লাগলাম। আর এদিকে আব্বুকে রিয়া বলতে লাগলো আমার অপারেশন সম্বন্ধে, যে আমার অপারেশন করিয়েছিল কিডনির সমস্যার কারণে। তখন আব্বু আর কিছু না ভেবে মা ও বোনকে ঢাকায় আসতে বলে যে আমার খোঁজ পাওয়া গেছে। তখন তো মিম খুশিতে আত্মহারা হয়ে যায় আর তারা ঢাকার উদ্দেশ্যে রওনা দেয় এবং আব্বু আর রিয়া মিলে আমার বাসা যায় আর গিয়ে সেখানকার ভাড়াটেদের জিজ্ঞেস করে, আচ্ছা, আপনাদের ফ্ল্যাটে যে অনিম নামের একটা ছেলে, সে এখন কোথায় বলতে পারেন? না, বলতে পারি না। তবে বাড়িওয়ালা মেয়ের যেন কি হয়েছে, তাই সবাই হাসপাতালে গেছে। আমার মনে হয় অনিপ সাহেব তার সাথে গেছে, কারণ বাড়িওয়ালার সাথে তার ভালো সম্পর্ক। আচ্ছা, কোন হসপিটালে গেছে বলতে পারবেন কিছু? না, সেরকম কিছু বলতে পারি না। তারপর তারা আবার আশা হারায় আর ভাবতে থাকে এখন একটাই উপায়, আর সেটা হচ্ছে শহরের সব হাসপাতালে খোঁজ নিতে হবে। এর ভেতরে অন্তত ভাবতে থাকে ভাইয়ের কোনো খোঁজ খবর নাই কেন। সেদিন দেখা করার পর থেকে এখনো পর্যন্ত একটা কল দিই নাই, আর দেখাও হয় নাই। ভাই কি আমার সাথে কোনো কারণে রাগ করেছে নাকি? গিয়ে দেখতে হবে। তখন সেও বাসার পথে রওনা দেয়, আর বাসায় পৌঁছে গিয়ে আমার রুমের সামনে যায় আর কলিং বেল বাজাতে থাকে, কিন্তু কোনো সাড়া শব্দ পাচ্ছে না।
তখন সে আমার নাম ধরে ডাকতে থাকে, আর সেই ডাক আমার আব্বু শুনে আর রিয়াকে বলে। এই, আপনি শুনলেন? অনিমের নাম ধরে কেউ ডেকেছে। তখন তারা দৌড়ে আমার রুমের সামনে আসে আর দেখে একটা বাচ্চা ছেলে সেখানে দাঁড়িয়ে আমাকে ডাকছে। তখন আব্বু সেখানে গিয়ে অনন্তকে জিজ্ঞেস করলো, এই ছেলে, তুমি কে আর অনিমকে কেন ডাকছো? আমার নাম অন্তত। আচ্ছা, আপনি কি বাড়িওয়ালা নাকি? না, আমিও অনিমকেই খুঁজছি। বলতে পারো অনিম কোথায় গেছে? আমিও তো খুঁজছি। আচ্ছা, তুমি অনিমকে চেনো কিভাবে? আসলে তারপর সে সব খুলে বলে। এসব শুনে আব্বু আর রিয়ার চোখ দিয়ে পানি পড়ে যায়। কত ভালো একটা ছেলেকে তারা এইভাবে কষ্ট দিয়েছে। তখন রিয়া বলে, অনিম কল দিয়ে শুধু এতটুকু বলেছে যে সে কোনো একটা হাসপাতালে আছে, আর এটাই নাকি আমাদের সাথে তার শেষ কথা। আচ্ছা, তুমি তো তার কাছের মানুষ, তুমি বলতে পারো সে কোন হাসপাতালে যেতে পারে? সে তো এই হাসপাতালে অপারেশন হয়েছিল। আমি ভাইয়ের সাথে ছিলাম, হয়তো সেটাতেই গেছে। তাড়াতাড়ি চলেন। তারপর তারা হাসপাতালে যাওয়ার জন্য বেরিয়ে পড়ে। আর আমি আঙ্কেলের কাছে গিয়ে বললাম, আঙ্কেল, আপনি এত চিন্তা করছেন কেন? আমি আছি তো, একটা ব্যবস্থা ঠিক হয়ে যাবে। তখন আঙ্কেল বললেন, কি ব্যবস্থা হবে বাবা? আমি তো আর পারছি না, আমার একটা মাত্র মেয়ে। আঙ্কেল, আপনি একদম চিন্তা করবেন না, আমি আসছি। তখন আমি সেখান থেকে এসে আবার ডাক্তারকে গিয়ে বললাম, আপনি গিয়ে আঙ্কেলকে বলেন যে কিডনি পাওয়া গেছে, কিন্তু আমার নামটা বলবেন না। তখন ডাক্তার আঙ্কেলের কাছে যায় আর বলে, আমরা কিডনি ব্যবস্থা করতে পেরেছি, অপারেশনটা খুব দ্রুত হবে। আপনি গিয়ে ক্যাশ কাউন্টারে টাকা দিয়ে আসেন। কি বললে? কিডনি জোগাড় করতে পেরেছেন? কে দিতে রাজি হয়েছে? সে তার নাম প্রকাশ করতে ইচ্ছুক না। এত কিছু ভাবার সময় হাতে নেই, আপনি তাড়াতাড়ি যান আর টাকা জমা দেন। তারপর ডাক্তার চলে যায় আর আঙ্কেল খুশিতে দৌড়ে গিয়ে টাকা জমা দিয়ে আসে। আর একটু পর ডাক্তার এসে আমাকে অপারেশন রুমে নিয়ে যায়। আমি একটু বাইরের আকাশটা দেখে নিলাম। আর হয়তো এই আকাশটা দেখা হবে না, দেখতে পাবো না এই সুন্দর পৃথিবীটাকে। যাই হোক, একটু পর আমাকে অপারেশন থিয়েটারে নিয়ে যায় আর অপারেশন শুরু করে। আর এদিকে আঙ্কেল আমাকে খুঁজতে থাকে, এটা বলার জন্য যে কেউ একজন রাজি হয়েছে কিডনি দেওয়ার জন্য, কিন্তু কোথাও খুঁজে পাচ্ছি না। তখন স্নেহা আমার নাম্বারে কল দিল, কিন্তু ফোনটাও তো বন্ধ, হয়তো আর কখনো চালু হবে না এই ফোন। আর অন্যদিকে বাবা, রিয়া আর রনিং সবাই চলে আসে হাসপাতালে। এদিকে আমার অপারেশন শেষ করে ডাক্তার কিডনি বের করে ফেলে আর আমাকে শুইয়ে রাখে। একটা কথা বলে রাখা ভালো, আমার একটা কিডনি কিন্তু আগেই সমস্যা ছিল, আর এখন একটা কিডনি বের করে। তারপর ডাক্তার স্নেহাকে অপারেশন থিয়েটারে নিয়ে যায় আর তার অপারেশন শুরু করে। একটু পর বাবা আর সবাই চলে আসে আর আমাকে খুঁজতে থাকে। আর এদিকে ডাক্তার অপারেশন শেষ করে বের হয়। তখন আঙ্কেল জিজ্ঞেস করে, কি অবস্থা আমার মেয়ের? অপারেশন শেষ হলো, একদিন পরে জ্ঞান ফিরবে। আচ্ছা, আপনারা চিন্তা করবেন না, আমি একটু আসি, একটু পরে কথা বলবো। তারপর ডাক্তার চলে আসে আর রিয়া, বাবা সবাই ডাক্তারের সামনে পড়ে। তখন আব্বু ডাক্তারকে জিজ্ঞেস করে, ডাক্তার সাহেব, আপনি অনিমকে দেখেছেন? ডাক্তারকে দেখে অনন্ত চিনে ফেলে যে সেই আমার অপারেশন করেছিল। তখন অনন্ত বলে, আঙ্কেল, আপনি তো ভাইয়ের চিকিৎসা করেছিলেন, বলেন ভাইয়া এখানে আসছে কি না। আপনারা একটু ওইদিকে গিয়ে বসুন, আমি একটু ফ্রেশ হয়ে আসছি, আর আপনাদের সাথে কিছু কথা আছে, বসুন। তারপর তারা গিয়ে একটা বেঞ্চে বসলো আর সেখানে বাড়িওয়ালা আঙ্কেলও বসেছিল। আঙ্কেলকে দেখেই তো অনন্ত চিনে ফেললো আর বলল, আপনি তো অনিম ভাইয়ের বাড়িওয়ালা, তাই না? কিন্তু তোমরা কারা? আমি অনিমের বাবা। কি? অনিম আপনার ছেলে? কিন্তু সে তো বলেছিল তার কেউ নেই। সে আমার সাথে রাগ করে ঢাকায় চলে আসছিল, তাই সে এরকম বলছিল। আচ্ছা, সে কোথায় বলতে পারবেন? কিছু সময় আগেও এখানে ছিল, কিন্তু এখন যে কোথায় গেছে জানি না। আমিও তাকে খুঁজতেছি। সে বলে গিয়েছিল আমার মেয়ের জন্য কিডনি জোগাড় করতে, কিন্তু একটু পর ডাক্তার এসে বলল কিডনি জোগাড় হয়েছে। পরে সে এসে একবার দেখা করলো, এরপর আর পেলাম না। কোথায় যেতে পারে ছেলেটা, বুঝতেই পারছি না। একটু পর ডাক্তার এসে বলে, আপনারা সবাই আমার রুমে আসুন। তখন সবাই সেই রুমে যায়। রিয়া তো মনে মনে অনেক কিছু ভাবছে। তারা সেখানে গিয়ে বসলো আর ডাক্তার তখন বলল, আপনি ওর বাবা হন, তাই তো? আর আপনি কি হন? রিয়াকে জিজ্ঞেস করে। তখন রিয়া বলে, আমি তার অফিসের বস। তখন ডাক্তার বলে, আপনাদের সামনে কথা গোপন করে লাভ নেই, সব কথা বলে দেওয়াই ভালো। সব কথা মানে কি? তাহলে শুনেন, তার কিছুদিন আগে একটা অপারেশন হয়, কারণ তার কিডনিতে সমস্যা হয়েছিল।
তারপর আমি বলে দিয়েছিলাম প্রায় 1 মাসের মতো বিশ্রাম নিতে, কিন্তু সে বিশ্রাম না নিয়ে অফিসে যায়, শিকার হয় নানা সমস্যার। একদিন স্নেহা নামের মেয়েটা তার পেটে একটা লাথি মারে, তখনও তার কাঁচা ঘা, তখন খুব রক্ত যায়, সেলাইটা ফেটে যায়, তখন নিজের ব্যান্ডেজ নিজেই করেছে সে। আর এভাবেই কিছুদিন যায়। আবারও কয়দিন পর অফিসে তার সাথে ধাক্কা লাগে আর পড়ে যায়, আর পড়ে গিয়ে আবার সেখানে ব্যথা লাগে, আর তখন নিজের ব্যান্ডেজ নিজে করে। আর রাতে তাকে অফিসের অনেক কাজ করতে হয়, তাই রাত জাগতে হয়। এভাবে তার ভেতরের ঘা থেকে ক্যান্সার হয়ে যায়, আর তার বাঁচার চান্সটা খুব কম ছিল, তাই সে স্নেহাকে তার একটা কিডনি দান করে। এসব শুনে সবার চোখ দিয়ে জল গড়িয়ে পড়ে। বাবা তো না পারছে গড়িয়ে চিৎকার করতে, কিন্তু তিনি আর পাচ্ছেন না। আর রিয়া তো কথা বলার শক্তি হারিয়ে ফেলেছে। তার ভুলের কারণে আজকে অনিমের এই অবস্থা। আর আঙ্কেল ভাবতে থাকে, ছেলেটা আমাকে কতটা সম্মান করত, আজ সে তার কিডনি দিয়ে আমার মেয়ের জীবন বাঁচিয়েছে। তখন রিয়া জিজ্ঞেস করে, ডাক্তার, অনিমের কি আর জ্ঞান ফিরবে না? এটা আমরা বলতে পারি না। স্নেহার জ্ঞান 24 ঘন্টার ভিতর ফিরে আসবে। আর অনিমের যেহেতু একটা কিডনি আছে, কিন্তু সেটা তো ড্যামেজ, তবে হয়তো কিছুক্ষণের জন্য জ্ঞান ফিরতে পারে, কিন্তু শিওর না। এটা শুনে আব্বু আর সেখানে বসে থাকতে পারে না, চলে আসে বাইরে এবং দেখতে পায় আমাকে আইসিইউতে রাখা হয়েছে। আমাকে এভাবে দেখতে পেয়ে বাবার চোখ আর বাধা মানছে না। তখন তার ফোনে একটা কল আসে, আর দেখে সেটা আমাদের শত মায়ের নাম্বার। তখন আব্বু বলে অমুক হাসপাতালে আসতে। তখন তারা হাসপাতালে চলে আসে, আর আমার মিমের মা বলে, অনিম কোথায়? আমার ছোট বোন মিম তো কান্না করছে আমার জন্য। তখন আব্বু বলল, ওই দেখো তোমার অনিম ভাইয়া কেমন ঘুমিয়ে আছে। এটা বলে আব্বু আবার কান্না করে দেয়। তখন মিমের মা বলে, কি হয়েছে অনিমের? তখন আব্বু তাকে সব খুলে বলে। তখন তারও চোখ দিয়ে 2 ফোঁটা জল গড়িয়ে পড়ে। এভাবে সবার কান্না আর বেদনা দিয়ে কেটে যায় 24 ঘন্টা। সারাদিন শুধু রিয়া একটা কথা ভাবছে, কি হয়ে গেল তার জীবনে, কেন এমন করলো সে অনিমের সাথে। আর এভাবেই স্নেহার জ্ঞান ফিরে আসে, আর চোখ খুলে সে অনিমকে খুঁজতে লাগে। এটা দেখে ডাক্তার বলে, আরে আপনারা কথা বলবেন না, অনিম সাহেব ঠিক আছে, একটু পর সবার সাথে দেখা করতে পারবেন। কিন্তু স্নেহা কিছুতেই মানতে রাজি না, সে আমার সাথে কথা বলবে। তখন ডাক্তার তাকে ঘুমের ইঞ্জেকশন দিয়ে দেয়, আর সে ঘুমিয়ে যায়। তার 4 ঘন্টা পর আমার জ্ঞান ফিরে। এটা দেখে তো কারোর আনন্দের সীমা নেই, কে আগে কথা বলবে। তখন ডাক্তার বাইরে আসে আর বলে, অনিমের হাতে সময় আছে মাত্র 30 মিনিট, আপনারা গিয়ে সবাই ওর সাথে দেখা করে আসতে পারেন, আর কেউ প্লিজ তাকে রাগাবেন না। আর এদিকে স্নেহারও ঘুম ভেঙে যায়, আর আবার সে অনিমকে খুঁজতে থাকে। তখন ডাক্তার স্নেহাকে অনিমের সাথে দেখা করতে বলে। তখন তাকেও নিয়ে আসা হয় আমার রুমে। সবাই আমার রুমে আসে, আর আমি দরজার দিকে চেয়ে শুয়ে আছি। সবার আগে স্নেহাকে আমার রুমে নিয়ে আসা হয়, আর পেছনে সবাই আসে। তখন রিয়াকে দেখে জিজ্ঞেস করলাম, আরে ম্যাম আপনি এখানে? বাবাকে দেখে বললাম, আরে আপনিও এখানে? সেদিন মেরে মনে হয় স্বাদ মেটে নাই, তবে আজকের পর থেকে আর কিন্তু মারতে পারবেন না, কারণ মারার সুযোগটা হয়তো আর পাবেন না। তখন সৎমাকে বললাম, আরে আপনিও এসেছেন, আমি কিভাবে মারা যাই সেটা দেখতে? দেখেন, নিজের মনটা খুশি করেন। তখন সে মাথাটা নিচু করে ফেলে। আর তখন আমি স্নেহাকে বললাম, আপনি ঠিক আছেন তো নাকি? তখন আঙ্কেল বলতে লাগলো, বাবা, আমরা সবাই সব জেনে গেছি, সবকিছু ডাক্তার আমাদের সব সব বলে দিয়েছে। তখন আমি বললাম, দেখলেন রিয়া ম্যাম, কেন আমি ভালোবাসি নাই? কারণ আমি জানতাম আমি বেশি দিন বাঁচব না। আমার জীবনটা ছিল খুব ছোট্ট। তবে একটা কথা কি জানেন, সেই ফেসবুকের মেয়েটা যে আপনি ছিলেন সেটা আমি জানতাম না। তবে আমি মেয়েটাকে ভালোবেসে ফেলেছিলাম। কিন্তু যখন আমি জানতে পারি আমার জীবনটা খুব ছোট, তখন অবহেলা করতে থাকি আপনাকে। আর স্নেহা ম্যাম, আমি হয়তো আর বেশি সময় থাকবো না, তবে আমি আপনাকে কয়টা কথা বলবো। আপনার যে অহংকারগুলো আছে সেগুলো প্লিজ ত্যাগ করবেন, কারণ অহংকার মানুষের পতনের মূল। জীবনে মানুষকে ভালোবাসতে শিখবেন। তখন রিয়া এসে আমার হাত ধরে চোখের পানি ছেড়ে দেয়। অনিম, আমি তোমাকে অনেক কষ্ট দিয়েছি, হয়তো আমার জন্য তোমার আজ এই অবস্থা। তবে আমি তোমাকে প্রচণ্ড ভালোবাসতাম, আর এমনিতেও তোমাকে অবহেলা করতে করতে
কখন যে তোমাকে ভালোবাসতে শুরু করেছিলাম বুঝতে পারিনি। যখন জানতে পারলাম তুমি সেই ফেসবুকের লেখক যাকে আমি আগে থেকেই ভালোবাসতাম, যেদিন তুমি আমার সাথে দেখা করেছিলে, বিশ্বাস করো সেদিন তোমাকে দেখে আমি এতটা আনন্দ হয়েছিলাম যা বলে বোঝাতে পারবো না। জানি আপনারা আমাদের ভালোবাসেন, কিন্তু উপরওয়ালা হয়তো চান নাই যে আপনি আমাদের হন। তবে আমি মারা গেলে একদম কষ্ট পাবেন না, দুজনেই ভালো ছেলে দেখে বিয়ে করে নেবেন। তখন রিয়া আমার বুকে মাথা রেখে কান্না করতে থাকে, আর স্নেহা তো তার বেডে শুয়ে কান্না করছে, হয়তো কিছু বলতে পারছে না। তখন আমি আমার ছোট বোনকে বললাম, মিম, শোনা বোন আমার, আমি হয়তো তোকে আর কখনো চকলেট এনে দিতে পারবো না রে, তবে এখন থেকে এই অন্তর তোর ভাইয়া, সে তোকে চকলেট এনে দেবে। প্লিজ বাবা, আমাদের ক্ষমা করে দিস, আমাদের অহংকারের কারণে আজ তোর এই অবস্থা। তখন তারা দুজন আমার দুই হাত ধরে, আর আমি বলি, কি করছেন কি আপনারা? আমার গুরুজন আপনারা, প্লিজ হাত ধরবেন না। হয়তো আমার মৃত্যুটাই এরকম ভাবে ছিল, তবে আমি আপনাদের কাছে একটা অনুরোধ করব, আর সেটা হচ্ছে আমি তো চলে যাব, তারপর এই অন্তর কি হবে? তার তো পৃথিবীতে কেউ নেই। তাকে আমি কথা দিয়েছিলাম যে তাকে পড়াশোনা করিয়ে মানুষের মতো মানুষ করব। প্লিজ, আমি তো থাকবো না, এই দায়িত্বটা আপনারা নেবেন প্লিজ। আমার বাবা, আমরা কথা দিচ্ছি অন্তকে আমার নিজের ছেলের মতোই মানুষ করব। আজ থেকে তার নাম অন্ত না, তার নাম অনিম। আয় বাবা, বুকে আয়। তখন অন্তর কান্না করে দেয় আর বাবার বুকে যায়। তারপর আমার কাছে আসে আর বলে, ভাইয়া তুমি আগে কেন একবার বললে নাই যে তোমার এরকম একটা রোগ হয়েছে? জানলে তো আমি কাজ করে হলেও তোমাকে সুস্থ করতাম। তবে তোমাকে একটা কথা বলছি, তোমার মতো মানুষ হয় না। আমি কথা দিচ্ছি আমিও বড় হয়ে আমার মতো রাস্তার ছেলেদের পাশে দাঁড়াবো। তখন আমি একটু মুচকি হেসে বললাম, তুই এখন রাস্তার ছেলে না, তোর একটা ফ্যামিলি আছে, আর আমার ছোট বোনটাকে দেখে রাখবি। তখন আঙ্কেলকে বললাম, স্নেহাকে দেখে রাখবেন, যাতে সে খারাপ পথ বেছে না আনতে পারে। আমার সময় হয়তো শেষ, হয়তো এখনই চলে যাব। তখনই আমার চোখ মুখ যেন কেমন করছিল। বাবা দৌড়ে ডাক্তারকে নিয়ে আসতে যায়, আর ডাক্তার আসার আগে আমি শেষ নিঃশ্বাস ত্যাগ করি। চলে যাই না ফেরার দেশে, জীবন যুদ্ধে হেরে যাই। কান্না করতে থাকি সবাই, কিন্তু এই কান্না কত সময়? একসময় ভুলে যাবে অনিম নামের কোনো ছেলেকে, সুখে থাকবে স্নেহা আর রিয়া নামের মেয়েটা। স্বামীর আদর পেয়ে ভুলে যাবে অনিমকে, কিন্তু অনিমের সাথে ঘটে যাওয়া এই অত্যাচার ভুলতে পারবে না পৃথিবী। আমাদের দেশে প্রতিদিন হাজারো ছেলে মেয়ে অত্যাচারিত হচ্ছে শুধু সৎ মায়ের কারণে। অপমানিত হচ্ছে স্নেহা আর রিয়ার মতো মেয়েদের কাছ থেকে। কেন এরকমটা হচ্ছে? আজ তাদের অহংকার, সৎ মায়ের অত্যাচারের কারণে অনিমের মতো ছেলেকে পৃথিবী ছেড়ে পাড়ি জমাতে হয়েছে না ফেরার দেশে। হারিয়ে গেছে পৃথিবী থেকে একটা ভালো মানুষ। এরকম চলতে থাকলে একদিন পৃথিবী থেকে ভালো মানুষের অভাব পড়বে। প্রিয় শ্রোতা বন্ধুরা, আমাদের গল্পটি এখানে শেষ হচ্ছে। তো আপনাদের গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। এছাড়া এখনও পর্যন্ত যারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন, যাতে সবার আগে আপনার কাছে আমাদের গল্পগুলো পৌঁছে যায়। তো বন্ধুরা, আজকের মতো গল্প এই পর্যন্তই। দেখা হচ্ছে পরবর্তী গল্পে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন।